আজকে আমরা এই প্লাস জিমান এফেক্ট এইটা ডিসকাস করব। নর্মাল জিমান এফেক্টটা তো আগে ডিসকাস করা হয়েছে। আজকে আমরা অ্যানোমেলাস জিমান এফেক্টটা ডিসকাস করব। আর মেনি ইলেকট্রন অ্যাটমস এর ক্ষেত্রে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালের ইম্পর্টেন্স কি, এবং এখানে হুমস রুলটা কি বোঝায়, হুমস রুল অ্যাপ্লাই করে কিভাবে আমরা ডাউন স্টেট অবটেন করতে পারি, সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। হ্যাঁ, তো লেট আস স্টার্ট উইথ অ্যানোমেলাস জিমান এফেক্ট। আমরা এখন পর্যন্ত যেগুলো জেনেছি যে একটা সে ওয়ান ইলেকট্রন অ্যাটমের কথাই কনসিডার করো, বা এরকম হাইড্রোজেন লাইক অ্যাটমের কথা কনসিডার করো। তো এখানে যে ইলেকট্রনটার কথা বলছি তার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের পাশাপাশি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। আমরা আগের দিনকে সেই জন্য টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পিজে এর কথা বলেছিলাম। আমরা দেখেছি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো ভেক্টরিয়ালি অ্যাডেড হবে, পিএল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর পিএস, এই দুটোকে যদি ভেক্টরিয়ালি অ্যাড করি উই উইল হ্যাভ দি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পিজে। এখন তোমার যদি করেসপন্ডিং ম্যাগনেটিক মোমেন্ট গুলোর ভেক্টর সাম করা হয়, আমরা জানি মিউ এলটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট হুইচ ইজ কনজুগেট টু পিএল, আর মিউ এসটা আরেকটা ম্যাগনেটিক মোমেন্ট হুইচ ইজ কনজুগেট টু পিএস। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজুগেট যে ম্যাগনেটিক মোমেন্ট সেইটা মিউ এল, আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজুগেট যে ম্যাগনেটিক মোমেন্ট সেইটা মিউ এস। তো যেমনটা আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলোর ভেক্টর এডিশন করলাম, উই ক্যান থিঙ্ক অফ সিমিলার এডিশন ফর দি ম্যাগনেটিক মোমেন্টস অ্যাজ ওয়েল। এই মিউ এল এবং মিউ এস এইগুলোকে আমরা ভেক্টোরিয়ালি অ্যাড করতে পারি টু কনস্ট্রাক্ট টোটাল ম্যাগনেটিক মোমেন্ট। তো এখানে একটা নাইস অবজারভেশন বা একটা নাইস পয়েন্ট আমরা ডিসকাস করব। আমরা দেখেছি যে মিউ এল এবং পিএল এরা অপোজিটলি ডিরেক্টেড, ঠিক একইভাবে পিএস এবং মিউ এস এরা অপোজিটলি ডিরেক্টেড। তাহলে এইরকম একটা প্রশ্ন আসতে পারে, এই টোটাল ম্যাগনেটিক মোমেন্ট এইটা কি তোমার পিজের জাস্ট অপোজিট ডিরেকশনে আছে? বুঝতে পারলে কি বললাম? পিএল হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, মিউ এলটা করেসপন্ডিং ম্যাগনেটিক মোমেন্ট, এরা অপোজিটলি ডিরেক্টেড বিকজ অফ নেগেটিভ চার্জ অফ দি ইলেকট্রন অ্যাজ আই এক্সপ্লেন্ড আর্লিয়ার। ঠিক একই রকম ভাবে পিএস এবং মিউএস এরা অপোজিটলি ডিরেক্টেড। এখন পিএল আর পিএস কে যোগ করে আমরা পিজে পেয়েছি, মিউএল আর মিউএস কে যোগ করে মিউ পেয়েছি। তো এটা কি বলা যায় যে মিউটা পিজের অপোজিট ডিরেকশনে? আমরা দেখাবো যে সেটা নয়। হ্যাঁ, মিউটা কিন্তু পিজের অপোজিট ডিরেকশনে কাজ করে না। আমরা পিজের অপোজিট ডিরেকশনে একটা ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেট করতে পারি, যেটাকে মিউজে দিয়ে ডিনোট করা হয়েছে। পিজের অপোজিট ডিরেকশনে যে ম্যাগনেটিক মোমেন্টটা এখানে লেখা হয়েছে সেটা মিউজে সিম্বল দিয়ে বলা হয়েছে। এবং যেটা বললাম যে এই মিউজেটা মিউ এর সাথে সমান নয়, অর্থাৎ মিউজেটা মিউএল প্লাস মিউএস এই দুটোর ভেক্টর সামের সাথে সমান নয়। সেটা আমরা আর্গু করতে পারি। এখানে এই জিনিসটা ছবি দিয়ে আরো পরিষ্কার করে বোঝানো আছে। As you see, this is the direction of orbital angular momentum, আর এইটা হচ্ছে মিউএল অপোজিটলি ডিরেক্টেড। একই রকম ভাবে এইটা তোমার পিএস স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামকে বোঝাচ্ছে, এইটা হচ্ছে মিউএস। এখন পিএল আর পিএস যোগ করে আমরা এই যে পিজে যেটাকে দেখিয়েছি সেই পিজেটা পেয়েছি। ওকে, যদি আমরা এই মিউএল আর মিউএস কে ভেক্টোরিয়ালি অ্যাড করতাম, যদি মিউএল আর মিউএস কে ভেক্টোরিয়ালি অ্যাড করতাম তাহলে মিউ পেতাম। কিন্তু এটা দেখা যাবে যে মিউ আর পিজে এরা অপোজিটলি ডিরেক্টেড নয়। পিজের অপোজিট ডিরেকশনে আমরা একটা ভেক্টরকে দেখিয়েছি যেটাকে মিউজে সিম্বল দিয়ে ডিনোট করা হয়েছে। ওকে, তাহলে মিউ যেটা কি বোঝাচ্ছে সেটাই আমরা এখন ডিসকাস করবো। তো যেগুলো বললাম সেগুলোই এখানে বেসিক্যালি লেখা রয়েছে। পিএল এন্ড পিএস প্রিসেস অ্যাবাউট পিজে, muel and mus are antiparallel to pl and ps respectively. As I said, mus also preaches about the direction of pj. However, mu has a different direction. Mu has a direction different from that of pj. ওকে, তার কারণটা দেখো এখানে এক্সপ্লেন করা রয়েছে কেন জিনিসটা তোমার এতে হবে না, অপোজিট ডিরেকশনে হবে না, সেটা এখানে বলা আছে। খেয়াল করে দেখো মিউএল বাই পিএল এই রেশিওটা কত? আমরা জানি মিউএল বাই পিএল এই রেশিওটা হচ্ছে E/2m। অন দি আদার হ্যান্ড মিউএস বাই পিএস এই রেশিওটার দিকে তাকিয়ে দেখো, এই রেশিওটা কিন্তু টোয়াইস অ্যাজ দ্যাট দি আর্লিয়ার রেশিও। মিউএস বাই পিএস এই রেশিওটা E/m, এই জাইরোম্যাগনেটিক রেশিওটা E/m, whereas মিউএল বাই পিএল এই জাইরোম্যাগনেটিক রেশিওটা E/2m। ওকে, বা তুমি যদি ভেঙেও লিখতে মিউ এলটাকে আমরা এরকম ভাবে লিখতে পারতাম মিউ বি ইন্টু রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান। মিউ এসটাকে আমরা লিখতে পারতাম টু মিউ বি রুট ওভার অফ এস ইন্টু এস প্লাস ওয়ান।
তো যেহেতু তোমার দুটো জাইরোম্যাগনেটিক রেশিও সমান নয়, মিউএস বাই পিএস সমান টুয়াইস ইন্টু মিউএল বাই পিএল, তাহলে আমরা বলতে পারি যে মিউএস এবং মিউএল এদের ভেক্টর সাম করলে যে রেজাল্টেন্টটা পাবো সেই রেজাল্টেন্টটা পিজের অপোজিট ডিরেকশনে থাকবে না। সেই রেজাল্টেন্টটা পিএস এবং পিএল এর যে ভেক্টর সাম পিজে তার অপোজিট ডিরেকশনে কাজ করবে না, ম্যাগনিটিউডটা ডিফারেন্ট হচ্ছে, সেই জন্য তোমার অপোজিট ডিরেকশনে থাকবে না। পরিষ্কার হয়েছে কি বললাম? মিউ এর যে ডিরেকশনটা সেটা পিজের অপোজিট ডিরেকশনে হবে না। পিজের অপোজিট ডিরেকশনে যে ভেক্টরটা ম্যাগনেটিক মোমেন্টটা সেটাকে আমরা মিউ জে দিয়ে ডিনোট করেছি। আমরা তাহলে এই মিউ জে ভ্যালুটা কত এটাকে ক্যালকুলেট করে ফেলতে পারি। প্রশ্ন আছে কিছু? নেক্সট, স্যার বলো 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 বলো। ম্যাগনিটিউড দিয়ে ডিরেকশনটা আমরা কি করে বুঝছি? দেখো তোমার ধরো দুটো দুটো ভেক্টর রয়েছে, হ্যাঁ, একটা ভেক্টর হচ্ছে ভেক্টরের ম্যাগনিটিউড এ, আরেকটা ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এ। ক্লিয়ার? তো এদের ধরো এরা তোমার কোনো পার্টিকুলার ডিরেকশনে রয়েছে, এরকম একটা ডিরেকশনে আর এরকম একটা ডিরেকশনে। তো তাদের রেজাল্টেন্ট আমরা ক্যালকুলেট করতে পারি। ইয়েস, তাদের রেজাল্টেন্ট ক্যালকুলেট করতে পারি। সেই রেজাল্টেন্টটা কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে থাকবে। এখন যদি তোমার এই ভেক্টরটা এখানে যেটা দেখিয়েছি এরো ম্যাগনিটিউডে এরো ম্যাগনিটিউডে, এখন তোমার ধরো দুটো ভেক্টর একই অ্যাঙ্গেলে ওরিয়েন্টেড, কিন্তু এই যে দ্বিতীয় ভেক্টরটা এইটা ধরো 2a আর এইটা a, তাহলে রেজাল্টেন্টের ম্যাগনিটিউড ডিফার করার পাশাপাশি তার তো ডিরেকশনটাও ডিফার করবে, ঠিক কিনা? রেজাল্টেন্টের ডিরেকশনটা তো তোমার ভেক্টর গুলোর ম্যাগনিটিউডের উপরেও ডিপেন্ড করে। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে তোমার এই জিনিসটা বুঝতেই পারছো যে পিএল আর পিএস এদের ভেক্টর সামটা একটা নির্দিষ্ট ডিরেকশনে রয়েছে। এবার দেখছো যে পিএল এর অপোজিট ডিরেকশনে মিউএল, পিএস এর অপোজিট ডিরেকশনে মিউএস, কিন্তু তোমার এই যে রেশিওটা পিএস বাই মিউএস বাই পিএস এবং মিউএল বাই পিএল, এই রেশিওটা তো ডিফারেন্ট। কাজেই এদের যে রেজাল্টেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট গুলোর যে রেজাল্টেন্ট আর অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলোর যে রেজাল্টেন্ট, এরা কিন্তু জাস্ট অপোজিট ডিরেকশনে থাকবে না। যদিও পিএল মিউএল অপোজিট ডিরেকশনে আছে, মিউএস পিএস অপোজিট ডিরেকশনে রয়েছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। নেক্সট, তাহলে আমরা যেটা বললাম যে মিউটা রেজাল্টেন্ট ম্যাগনেটিক মোমেন্টটা একটা ডিফারেন্ট ডিরেকশনে কাজ করে। তো আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে মিউএল এবং পিএল পিএল এবং পিএস তোমার এই পিজের অ্যারাউন্ডে প্রিসেস করে। প্রিসেশন বলতে যেটা বোঝায় তোমরা এতে পড়েছো মেকানিক্সে, পিএল এবং পিএস যে তোমার পিজের অ্যারাউন্ডে প্রিসেস করে, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট গুলোর প্রিসিশনটা ওই টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যে ডিরেকশন তার অ্যাবাউটে হওয়া উচিত। তাহলে উই আর ইন্টারেস্টেড ইন দি কম্পোনেন্ট অফ দি ম্যাগনেটিক মোমেন্ট হুইচ অ্যাক্ট জাস্ট অপোজিট টু দি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমরা ম্যাগনেটিক মোমেন্টের সেই কম্পোনেন্টটাতে ইন্টারেস্টেড যেটা কিনা পিজের ঠিক অপোজিট ডিরেকশনে কাজ করে। উইথ রেফারেন্স টু দি ফিগার ইন আর্লিয়ার স্লাইড, I can write down mu j as mu l কোসাইন এল জে প্লাস মিউ এস কোসাইন এস জে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন এটা করলাম। এই যে মিউ জেটাকে তো আমরা বের করতে চাইছি, মিউ জেটাকে যদি বের করতে হয় তাহলে খেয়াল করে দেখো, এটা বেসিক্যালি কি মিউএল এর একটা কম্পোনেন্ট, মিউএল এর কস কম্পোনেন্ট। মিউ জে যদি বের করতে চাই, মিউ জেটা বেসিক্যালি কি মিউএল এর কস কম্পোনেন্ট আর মিউ এস এর কস কম্পোনেন্ট। ওকে, সেই জন্য এখানে লেখা হয়েছে যে মিউ জে সমান মিউএল ইন্টু কোসাইন আর মিউ এস ইন্টু কোসাইন, মিউ কোসাইন অফ এল ভেক্টর এন্ড জে ভেক্টর, আর এখানে তোমার কোসাইন অফ এস ভেক্টর এন্ড জে ভেক্টর। এবার এই ছবিটাতে আরো পরিষ্কার করে বোঝানো রয়েছে যাতে করে আমরা এই কোসাইন এল জে কোসাইন এস জে এইগুলোকে ক্যালকুলেট করতে পারি। দেখো এল জে এর মধ্যেকার অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা, এটাকে আমি সে θ1 দিয়ে বলছি ছোট করে বোঝানোর জন্য। এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ1। θ1টাকে বের করো, কিভাবে বের করতে পারো দেখো, এই যে ছবিটা রয়েছে এখানে ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করো, ইউ উইল হ্যাভ পি স্কয়ার সমান ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করো। এই অ্যাঙ্গেলটার কোসাইন দরকার তো আমাদের, তাহলে আমরা এই থার্ড আর্মটা এইটাকে থার্ড আর্ম নেব, সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos θ, পি স্কয়ার সমান পিএল স্কয়ার প্লাস পিজে স্কয়ার মাইনাস 2ab ইন্টু কোসাইন থিটা। বোঝা গেছে?
তাহলে কোসাইন থিটা সমান কত হবে? কোসাইন থিটা সমান এইটা। খুব সিম্পল কিছু অ্যালজেব্রা রয়েছে এখানে। পরে আমরা কি করেছি, পিএল টাকে সাবস্টিটিউট করেছি বাই রুট ওভার অফ এল ইনটু এল প্লাস ওয়ান এইচ ক্রস। মনে করতে পারছো, পিএল সমান রুট ওভার অফ এল ইনটু এল প্লাস ওয়ান এইচ ক্রস, তারপর পিএস সমান হচ্ছে রুট ওভার অফ এস ইনটু এস প্লাস ওয়ান এইচ ক্রস এন্ড সো অন। তাহলে এইচ ক্রস গুলো সব বাদ চলে যাবে, বোঝা যাচ্ছে। উইল বি লেফট উইথ দিস এক্সপ্রেশন। হ্যাঁ, কোসাইন অফ এল জে এই জিনিসটা হবে। একদম একই রকম অ্যাপ্রোচ ফলো করে তুমি কোসাইন এস জে এইটাকেও ক্যালকুলেট করে ফেলতে পারো। কোসাইন এস জে মানে বেসিক্যালি তোমার কোন অ্যাঙ্গেলটাকে বোঝানো হচ্ছে? কোসাইন এস জে মানে এই অ্যাঙ্গেলটা বা এই অ্যাঙ্গেলটা একই জিনিস, এটাকে সে থিটা টু দিয়ে বলো। এই যে থিটা টু, এর কোসাইনটা বের করে ফেলতে পারো। কোসাইন এস জে এইটাকে যখন বের করছো তখন থার্ড আর্ম তুমি পিএল টাকে নাও, তাহলে তুমি লিখতে পারো পিএল স্কোয়ার সমান পিএস স্কোয়ার প্লাস পিজে স্কোয়ার মাইনাস টু পিএস পিজে কস থিটা টু। সেইটা থেকে দেখো এরকম একটা এক্সপ্রেশন পাওয়া যাবে। অর্থাৎ এই দুটো অ্যাঙ্গেলের কোসাইনকে আমরা বের করতে পারলাম। নাও ইটস দি টাইম টু সাবস্টিটিউট ইন ইকুয়েশন ওয়ান। এক নম্বর ইকুয়েশনটাতে সাবস্টিটিউট করে দাও। হ্যাঁ, আর কিপ ইন মাইন্ড দ্যাট মিউ এল ইকুয়ালস টু মিউ বি রুট ওভার অফ এল ইনটু এল প্লাস ওয়ান, আর মিউ এ সমান 2 ইনটু মিউ বি রুট ওভার অফ এস ইনটু এস প্লাস ওয়ান। এটা করে দাও। দেখো এখানে এই যে মিউ এল এর জায়গায় কি করা হয়েছে, এই কোয়ান্টিটিটা বসানো হয়েছে। আর মিউ এস তার জায়গায় এই যে 2 ইনটু মিউ বি এটা বসানো হয়েছে। দেখতে পাচ্ছ মিউ বিটা কমন, সেটাকে বাইরে নিয়ে নেওয়া হয়েছে। তাহলে এটা যেমন ছিল রুট ওভার অফ এল ইনটু এল প্লাস ওয়ান পড়ে রইলো। এই যে কোয়ান্টিটিটা এটা আমরা দেখেছি কোসাইন অফ থিটা ওয়ান, এটা বেসিক্যালি কোসাইন থিটা ওয়ান। আচ্ছা, তারপরে সেকেন্ড টার্মটা দেখো, সেকেন্ড টার্মে 2 ইনটু রুট ওভার অফ এস ইনটু এস প্লাস ওয়ান, আর বাকি যেটা রয়েছে সেটা নাথিং বাট কোসাইন থিটা টু হয়েছে। এরকম ভাবে আমরা 2 নম্বর ইকুয়েশনটা পেলাম। 2 নম্বর ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করা যায়। এইটা বাদ চলে যাবে, এইটা বাদ চলে যাবে। প্রত্যেকটারই ডিনোমিনেটরে দেখছো রুট ওভার অফ জে ইনটু জে প্লাস ওয়ান রয়েছে। তাহলে আমরা নিউমারেটর ডিনোমিনেটরে রুট ওভার অফ জে ইনটু জে প্লাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। ডিনোমিনেটরে তাহলে 2 ইনটু জে প্লাস ওয়ান হয়ে যাবে। এখানেও তাই। এরপরে পার্টটা খুব সিম্পল কিছু অ্যালজেব্রা ফলো করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই দুটো জিনিসকে সাম করা হয়েছে করে এইরকম একটা জায়গাতে আসা গেছে। মিউ বি রুট ওভার অফ জে ইনটু জে প্লাস ওয়ান ওয়ান প্লাস দিস। এই যে কোয়ান্টিটিটা এটাকে আমরা ছোট্ট করে লিখেছি আর কি। এই মিউ বি যেমন ছিল রইলো, রুট ওভার অফ জে ইনটু জে প্লাস ওয়ান যেমন ছিল রইলো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কোয়ান্টিটিটা সেটাকে জি জে এইরকম একটা সিম্বল দিয়ে ডিনোট করা হয়েছে। জি সাফিক্স জে এরকম একটা সিম্বল দিয়ে ডিনোট করা হয়েছে। এটাকে আমরা ল্যান্ডে জি ফ্যাক্টর বলে থাকি। এটাকে ল্যান্ডে জি ফ্যাক্টর বলা হয়। gj equals to 1 plus j into j plus 1 plus s into s plus 1 minus l into l plus 1 by 2 j into j plus 1. This is what is known as Lambda G factor. এই এক্সপ্রেশনটা মুখস্থ করে রাখবে। হ্যাঁ, বিভিন্ন স্টেটের ক্ষেত্রে এই ল্যান্ডে জি ফ্যাক্টর কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখবে। সেক্ষেত্রে তোমার এই ফর্মুলাটা মনে থাকলে তবেই করতে পারবে আর কি। কোন একটা স্টেটের যদি যে ভ্যালু জানো, স্টেটটাকে যদি স্পেসিফাই করা থাকে, একটা স্টেটের টার্ম সিম্বল আমরা আগের দিনকে পড়েছিলাম। এইরকম ভাবে একটা স্টেটের টার্ম সিম্বলকে লেখা হয় এল টু এস প্লাস ওয়ান জে, রাইট? তো এইরকম ভাবে যদি স্টেটটা স্পেসিফাই করা থাকে, আমার পরের স্লাইডে আছে, ধরো সে 3p 2 এইরকম একটা স্টেটকে স্পেসিফাই করা রয়েছে। তার মানে এখান থেকে কি বলবো, এস ইকুয়ালস টু ওয়ান, এল ভ্যালুটা কত ওয়ান বিকজ বি স্টেট, আর জে ভ্যালুটা হচ্ছে টু। তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে আমি জি যে ভ্যালুটা কত এটাকে ক্যালকুলেট করে ফেলতে পারি বিভিন্ন স্টেটের ক্ষেত্রে। তাহলে এরকম ভাবে ল্যান্ডে জি ফ্যাক্টর গুলোকে ক্যালকুলেট করে ফেলা যায়। এখানে দেখো কয়েকটা এক্সাম্পল দেওয়া রয়েছে। এগুলো অবশ্য সবই ওয়ান ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে। 2s হাফ, 2p হাফ, 2p3/2। বুঝতেই পারছো এই স্টেটের এল ভ্যালু কত, জিরো। এই স্টেটের এল ভ্যালু ওয়ান, এই স্টেটের এল ভ্যালু ওয়ান। এই স্টেটটা জে ভ্যালু হাফ, এই স্টেটেরও জে ভ্যালু হাফ, এই স্টেটেরও জে ভ্যালু হাফ। আর প্রত্যেকটারই এস ভ্যালুটা কত, ওয়ান। তার কারণ 2s প্লাস ওয়ান সমান 2 হলে বুঝতে পারছো এস ইকালস টু ওয়ান। তাহলে এই ভ্যালুগুলো যদি তোমার দেওয়া থাকে, এল এস জে যদি জানো, তাহলে এই ফর্মুলায় বসাও, বসিয়ে জি জে ক্যালকুলেট করো। একই রকম ভাবে পরের স্টেটটার জন্য এল এস জে জানো, তাহলে ওই ফর্মুলায় বসিয়ে জি জে ক্যালকুলেট করো।
আর 2p3/2টার ক্ষেত্রে একই রকম ভাবে জিজে ক্যালকুলেট করো। দেখতে পাচ্ছ প্রথমটার ক্ষেত্রে ভ্যালুটা 2, পরেরটার ক্ষেত্রে 2/3, তারপরেরটার ক্ষেত্রে 4/3 এন্ড সো অন। যে কোনো একটা স্টেট যদি দেওয়া থাকে তাহলে এরকম ভাবে আমরা ল্যান্ডিং ফ্যাক্টর গুলোকে ক্যালকুলেট করে ফেলতে পারি। ঠিক আছে, প্রশ্ন করো। কোনো প্রশ্ন? ওকে, নাও লেট আস ডিসকাস। স্যার। হ্যাঁ বলো, বলো স্যার, বলো, শুনছি। স্যার এই ল্যান্ডেজি ফ্যাক্টর, হ্যাঁ ল্যান্ডেজি ফ্যাক্টরের সিগনিফিকেন্সটা কি, মানে এটা কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? হ্যাঁ ঠিকই ঠিকই তো, গুড কোয়েশ্চেন। বলো, কেউ বলতে পারবে ল্যান্ডেজি ফ্যাক্টরটা ফিজিক্যালি কি সিগনিফাই করছে? ল্যান্ডেজি ফ্যাক্টরটা ফিজিক্যালি কি সিগনিফাই করছে বলো, কেউ কেউ একটু খেয়াল করে দেখো। আমরা যখন এ ক্যালকুলেট করলাম, কি বলো না, আমরা যখন অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম দেখছিলাম, করেসপন্ডিং ম্যাগনেটিক মোমেন্ট দেখছিলাম, আমরা মিউএল বাই পিএল এইটা কত পেয়েছিলাম? E/2m। যখন মিউএস বাই পিএস দেখলাম এইটা কত পেলাম? E/m, রাইট? এখন আমরা যদি তোমার এর কথা বলি, এই টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা বলি, আর তার অপোজিট ডিরেকশনে ম্যাগনেটিক মোমেন্টের কথা বলি। লেখাগুলো বড্ড বাজে হয়ে যাচ্ছে। আমরা যদি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর তার অপোজিট ডিরেকশনে এই ম্যাগনেটিক মোমেন্টের কথা বলি, তাহলে এই রেশিওটা কত বলতো? তার ক্ষেত্রে এই রেশিওটা কত? অরবিটাল মোশনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং ম্যাগনেটিক মোমেন্ট এবং অ্যাঙ্গুলার মোমেন্টামের রেশিও, জাইরোম্যাগনেটিক রেশিও, এটা আমরা দেখেছি E/2m হয়। স্পিন অ্যাঙ্গুলার মোশন, হ্যাঁ স্পিন মোশন, তার করেসপন্ডিং ম্যাগনেটিক মোমেন্ট এবং অ্যাঙ্গুলার মোমেন্টামের রেশিও, জাইরোম্যাগনেটিক রেশিওটা হয় E/m। নাও উই আর টকিং অ্যাবাউট দি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম Pj। উই আর টকিং অ্যাবাউট সাম ম্যাগনেটিক মোমেন্ট দ্যাট অ্যাক্টস অপোজিট টু Pj। তাহলে এক্ষেত্রে জাইরোম্যাগনেটিক রেশিওটা কত? μj/pj, এই রেশিওটা কত? এই যে ফর্মুলাটা দেখো, এখান থেকে কি বুঝতে পারছো? μj সমান gj, μb মানে কত বলেছো? E/2m, E/2m, রাইট? E/2m ইন্টু j+1। এটা তোমার কত হয় অ্যাকচুয়ালি? এটা EH ক্রস বাই এই হয়, তাই না? EH ক্রস হয়। আমি এইচ ক্রসটাকে পরে লিখলাম। এই যে কোয়ান্টিটিটা, এটা তো পিজে। তাহলে দেখো তো μj/pj এই রেশিওটা কত পেলে তোমরা? এই রেশিওটা পেলে gj ইন্টু E/2m। তাহলে এই যে কোয়ান্টিটিটা, এটা বেসিক্যালি জাইরোম্যাগনেটিক রেশিও, রাইট? এই যে কোয়ান্টিটিটা, এটা হচ্ছে জাইরোম্যাগনেটিক রেশিও যখন আমি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা বলছি। আমরা যেমনটা অরবিটাল মোশনের ক্ষেত্রে দেখেছিলাম E/2m হয়, স্পিন অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে দেখেছিলাম 2 ইন্টু E/2m হয়। যখন আমরা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা বলছি, সেখানে দেখতে পাচ্ছি E/2m সেটার একটা ফ্যাক্টর। E/2m এর সাথে প্রপোর্শনাল, বাট দেয়ার ইজ এ ফ্যাক্টর জিজে। এটাই হচ্ছে জি ফ্যাক্টর। এটাকে জি ফ্যাক্টর বলা হয়। হ্যাঁ, তাহলে ফিজিক্যালি এটা বেসিক্যালি তোমার ওই জাইরোম্যাগনেটিক রেশিওটা কত হচ্ছে সেইটাকে ডিটারমাইন করছে। বুঝতে পারলে? হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, চলো নেক্সট। let us discuss the anomalous G-man effect। হ্যাঁ, anomalous G-man effect কি সেইটা দেখো। anomalous G-man effect যখন আমরা স্টাডি করব, এখানে কিন্তু আমাদের এই অরবিটাল মোশনের পাশাপাশি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এইটাকেও হিসাবের মধ্যে নিতে হবে। অর্থাৎ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের টার্মে আমি কথাটাকে বলবো। আমরা যখন নর্মাল G-man এফেক্ট করি, সেখানে কিন্তু এই স্পিন মোশনটাকে হিসাবের মধ্যে নেওয়া হয়নি। নর্মাল G-man এফেক্ট করার সময় আমরা স্পিন মোশনটাকে হিসাবের মধ্যে নিইনি। আমরা দেখেছিলাম যে একটা স্পেকট্রাল লাইন in presence of a magnetic field will split into three components। হ্যাঁ, একটা স্পেকট্রাল লাইন ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে তিনটে কম্পোনেন্টে স্প্লিট করে যাবে, যেটাকে আমরা নর্মাল G-man এফেক্ট হিসাবে ইন্টারপ্রিট করে এসেছি। আমরা দেখেছিলাম যে একটা কম্পোনেন্ট হবে μ0 পেরেন্ট লাইন,
আর দুটো সাইড ব্যান্ড থাকবে, একটা হচ্ছে তোমার মিউ নট মাইনাস মিউএল আর একটা হচ্ছে মিউ নট প্লাস মিউএল, যেখানে মিউএলটা বেসিক্যালি লার্ভার ফ্রিকোয়েন্সি বলা হয়। তো দেখা যাক যদি আমরা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে ইনক্লুডিং দি স্পিন এই ক্যালকুলেশনটা করি তাহলে কি হবে, স্পিনটাকে হিসাবের মধ্যে নিয়ে যদি করি তাহলে কি হবে। দেখো এনার্জি শিফট, এটাকে ক্যালকুলেট করা যাক। এনার্জি শিফট আমরা যেমন ভাবে অরবিটাল মোশনের জন্য ক্যালকুলেট করেছিলাম একদম একই রকম ভাবে ক্যালকুলেট করব, শুধু তফাৎটা হচ্ছে এটাই যে আগে আমরা মিউ এল বলেছিলাম, এখন কিন্তু আমরা মিউ জে এর কথা বলবো, শুধুমাত্র মিউ জে এর কথা বলবো। দেখো কিভাবে লিখতে পারি, ডেল ই সমান মাইনাস মিউ জে ডট ভি, ডেল ই সমান মাইনাস মিউ জে ডট ভি, এইটাকে বসিয়ে দাও এখানে, মাইনাস মিউ জে ইন্টু বি কোসাইন থিটা জে প্লাস পাই। কেন থিটা জে প্লাস পাই বুঝতে পেরেছো? হ্যাঁ, থিটা যেটা বেসিক্যালি তোমার বি ফিল্ডের সাথে অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরটার অ্যাঙ্গেলটাকে বোঝানো হচ্ছে। এখন এই মিউ জেটা তো অপোজিট ডিরেকশনে থাকে তাই না, ধরো এইটা হচ্ছে তোমার বি ফিল্ড, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, আর এইটা ধরো তোমার পিজে, এইটা হচ্ছে পিজে, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা জে বলেছি। আর আমরা দেখে এলাম কি মিউজেটা কোন দিক বরাবর কাজ করছে, মিউজেটা বেসিক্যালি পিজের অপোজিট ডিরেকশনে। কাজে এটা খুব পরিষ্কার যে তোমার বি ফিল্ড আর ম্যাগনেটিক মোমেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা জে প্লাস পাই। তাহলে এটা তোমার কত হয়ে গেল, প্লাস মিউজে বি ইন্টু কস থিটা জে। এবার মিউজেটা আমরা আগে এই যে করে এলাম, দেখে এলাম মিউজে সমান কত হয়, জি ইন্টু মিউ বি ইন্টু রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান। খেয়াল করে দেখো তোমরা প্যারাম্যাগনেটিজম যখন পড়ো সেখানে এরকম ধরনের একটা টার্ম ছিল তোমাদের, প্যারাম্যাগনেটিজম যখন কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি স্টাডি করেছো সেইখানে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট এটাকে লিখেছিলে জি জে মিউ বি রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান। সেটাই করা হয়েছে, দিস ইজ ইয়োর মিউ জে। নেক্সট বিটা যেমন ছিল সেরকম রইল, cos থিটা জে এটা তো আমরা জানি, ফলোইং দি স্পেস কোয়ান্টাইজেশন ফর্মুলা উই হ্যাভ cos থিটা জে সমান mj বাই রুট ওভার অফ j ইনটু j প্লাস 1। এই যে দেখো এখানে বলা আছে cos থিটা জে এটা বেসিক্যালি কি তোমার mj ইনটু h ক্রস বাই pj, mj ইনটু h ক্রস বাই pj, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের জেড কম্পোনেন্ট ডিভাইডেড বাই দি ম্যাগনিটিউড অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, করলে যেটা হয় সেগুলোকে বসিয়ে দাও, রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান বাদ চলে যায়, এই টার্মটা আর এই টার্মটা বাদ চলে যায়, কি পড়ে থাকে, যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এইরকম মিউ বি ইন্টু বি জিজে ইন্টু এম জে, মিউ বি ইন্টু বি জিজে ইন্টু এম জে। এটাই হচ্ছে তাহলে এনার্জি শিফট। সাধারণভাবে কোন একটা অ্যাটম বা অ্যাটমিক স্যাম্পল যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসানো হচ্ছে, এর প্রত্যেকটা লেভেল এইরকম ভাবে একটা এনার্জি শিফট এক্সপেরিয়েন্স করবে, যেটা কিনা মিউ বি ইন্টু বি জিজে ইন্টু এম জে এই জিনিসটার সাথে সমান। তাহলে আমরা এই এনার্জি শিফট কেমন হয়, এনার্জি ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড কত সেটা লিখতে পারি। আমরা দেখেছি যে এমনিতে উইদাউট এনি ম্যাগনেটিক ফিল্ড দি এনার্জি ডিপেন্ডস অন থ্রি কোয়ান্টাম নাম্বারস। সাধারণভাবে এনার্জিটা তিনটে কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে, নেমলি এন এল আর জে, রাইট, এন এল জে এই তিনটে কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে। যদি সোডিয়াম অ্যাটমের কথা কনসিডার করো বা ম্যাগনেসিয়াম পটাশিয়াম এই অ্যাটমগুলোর কথা কনসিডার করো, এক্ষেত্রে এনার্জিটা তিনটে কোয়ান্টাম নাম্বার এন এল জে এইগুলো দ্বারা ডিটারমাইন্ড হয়। অর্থাৎ স্টেটস উইথ different value of mj but same values of nlj are degenerate in absence of magnetic field। যখনই ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হচ্ছে তখন কি একটা এনার্জি শিফট হচ্ছে, এখান থেকে দেখো এনার্জি শিফটটা শুধুমাত্র mj ভ্যালুর উপরে ডিপেন্ড করে। অবশ্যই সেই স্টেটটা জি ভ্যালু কত, জি ফ্যাক্টর কত তার উপরেও ডিপেন্ড করে, বেসিক্যালি এই প্রোডাক্টটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, বাকিটা কিন্তু কনস্ট্যান্ট, একটা তোমার ম্যাগনেটিক ফিল্ড এক্সটার্নাল প্যারামিটার আর একটা মিউভি এটা ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট। তাহলে বেসিক্যালি এই প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, সোজা কথায় এমজে কোয়ান্টাম নাম্বার দ্বারা ডিটারমাইন্ড হয়। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে এনার্জিটা ইজ ডিটারমাইন্ড বাই ফোর কোয়ান্টাম নাম্বারস when we apply the magnetic field। যতক্ষণ না ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে তিনটে কোয়ান্টাম নাম্বার দ্বারা এনার্জিটা ডিটারমাইন্ড হচ্ছে, স্টেট গুলো ডিজেনারেসি রয়েছে ইন দি ভ্যালু অফ এমজে। বাট যখনই আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি দি ডিজেনারেসি ইজ রিমুভড, দি এনার্জি ইন দিস কেস ইজ গিভেন বাই দিস এক্সপ্রেশন। এরকম ভাবে আমরা এনার্জিটাকে লিখে ফেলতে পারি। So you see that there are four quantum numbers n, l, j, m, j which determine the energy of a state. States with same n, l, j are degenerate. As I said, there are two mj plus one fold degeneracy in absence of magnetic field. Now, in presence of magnetic field, this degeneracy is removed.
পরিষ্কার হয়েছে? ডিজেনারেসি কনসেপ্ট যেটা বললাম, ডিজেনারেসিটা যে রিমুভ হয়ে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা দিলে, সেটা বোঝা গেছে? Next, let us consider a transition n l j m j থেকে n prime l prime j prime m j prime, এরকম একটা ট্রানজিশনের কথা কনসিডার করা যাক। হ্যাঁ, একটা স্টেট থেকে আর একটা স্টেটে ট্রানজিশনের কথা আমরা কনসিডার করি। তো এই ট্রানজিশনের ক্ষেত্রে এনার্জি শিফটটা কেমন হয় সেটাই বেসিক্যালি ক্যালকুলেট করতে চাইছি। এনার্জি চেঞ্জ দেখো কিভাবে ক্যালকুলেট করতে পারি। ধরা যাক এই যে স্টেটটা, এটা হচ্ছে তোমার ইনিশিয়াল স্টেট। এই ইনিশিয়াল স্টেটের এনার্জিটা সে ই এন এল জে এম জে। আমরা দেখলাম ম্যাগনেটিক ফিল্ড দিলে তোমার এনার্জিটা চারটে কোয়ান্টাম নাম্বার দ্বারা ডিটারমাইন্ড হয়। এটা তাহলে তোমার ইনিশিয়াল স্টেটের এনার্জি বোঝাচ্ছে। আর এইটা বেসিক্যালি ফাইনাল স্টেটের এনার্জিকে বোঝাচ্ছে। হ্যাঁ, লোয়ার এনার্জি স্টেটটা কে রিপ্রেজেন্ট করছে, ই এন প্রাইম এল প্রাইম জে প্রাইম এম জে প্রাইম। এবার ইউ ক্যালকুলেট দি ডিফারেন্স। এখানে তোমার যেটা লেখা হয়েছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, সেটা ইনিশিয়াল স্টেটের এনার্জিকে বোঝাচ্ছে ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড। আর পরে যেটা লেখা হয়েছে সেটা তোমার ফাইনাল স্টেটের এনার্জিকে বোঝাচ্ছে ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড। এবার ই এন এল যে ই এন প্রাইম এল প্রাইম জে প্রাইম এই দুটোকে একসাথে লেখো। আর মিউ বি ইন্টু বি এইটাকে কমন নিয়ে বাকিগুলোকে একসাথে লেখো। সেটাকে ফার্দার রিরাইট করো এইরকম ভাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ নিশ্চয়ই কি বলতে চাইছি। সেকেন্ড যে টার্ম, সেই সেকেন্ড টার্মে এরকম ভাবে লিখেছি ডেল অফ জিজেএমজে, মানে বেসিক্যালি জিজেএমজে চেঞ্জটা কত তার উপরে ডিপেন্ড করছে। খেয়াল করে দেখো, যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড দেওয়া না হতো তাহলে তোমার এখানে কি একটাই লাইন পেতাম, এন এল জে থেকে যদি এন প্রাইম এল প্রাইম জে প্রাইম এম জে প্রাইম ট্রানজিশনের কথা কনসিডার করতাম তাহলে এক্ষেত্রে কি একটাই লাইন পেতাম। কিন্তু যখনই আমরা ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি, এই যে ডেল অফ জি জে এম জে, এই ভ্যালুগুলো তো ডিফারেন্ট হতে পারে বিভিন্ন এম জে এর জন্য, বিভিন্ন স্টেটের জন্য। তাহলে একটা লাইন উইল স্প্লিট ইনটু কম্পোনেন্টস। হ্যাঁ, অনেকগুলো পার্টে কিন্তু এইটা ভেঙে যাবে। এটা কি বেসিক্যালি বলা হয়। করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি যদি ক্যালকুলেট করি তাহলে কি হবে, ডেলি বাই এইচ। এখানে যেটা দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি তোমার পেরেন্ট লাইনটা, যে লাইনটা ছিল আগে থেকেই ইন অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড। আর তার পাশাপাশি এইরকম কিছু লাইন্স অ্যাপিয়ার করবে ডিপেন্ডিং অন দি চেঞ্জ অফ দি প্রোডাক্ট জিজে ইনটু এমজে। ওকে, এনার্জি চেঞ্জের এক্সপ্রেশনটা ক্লিয়ার হয়েছে? এবার এক্সাম্পল নাও, এক্সাম্পল নিয়ে জিনিসটাকে বোঝো। যখন আমরা ট্রানজিশন করব সেখানে কতগুলো সিলেকশন রুল ফলো করা হবে। সিলেকশন রুলগুলো আগে যেমন দেখেছিলাম বেশিরভাগই আগের মতোই, নতুন কিছু নেই। এখানে একটা জিনিস অ্যাডেড হবে আর কি। আগে দেখেছিলাম আমরা এন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার চেঞ্জ যা খুশি হতে পারে, 0 1 2 3 4 যা খুশি হতে পারে। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এর যে চেঞ্জটা সেইটা প্লাস মাইনাস ওয়ানই হতে পারে, সবসময় তাই এটা। আর টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এর যে চেঞ্জ সেইটা 0 আর +-1। এবং আমরা মাথায় রাখবো যে 0 to 0 এই ট্রানজিশনটা সম্ভব নয়। ইনিশিয়াল জে ভ্যালু থেকে ফাইনাল ভ্যালু, ইনিশিয়াল জে ইকুয়ালস টু 0 থেকে ফাইনাল জে ইকুয়ালস টু 0 এই ট্রানজিশনটা সম্ভব নয়। কিন্তু 1 to 1 ট্রানজিশন হতে পারে, হাফ টু হাফ ট্রানজিশন হতে পারে, অর্থাৎ যেটা 0 বা +-1ই হবে। কিন্তু 0 to 0 এই ট্রানজিশনটা ফরবিডেন, আগে আমরা বলেছিলাম এটা। আর এখানে আরেকটা রুল অ্যাডেড হলো, সেটা হচ্ছে তোমার এই টোটাল যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এমজে সেইটার জন্য এটাকে, এটার ক্ষেত্রে রুলটা কি, এটার ক্ষেত্রে রুলটা হচ্ছে চেঞ্জটা 0 অথবা +-1, ডেল এমজে ইকুয়ালস টু 0 বা +-1। যদি ডেল এমজে 0 হয় তাহলে সেইগুলোকে আমরা পাই লাইন বলে থাকি, পাই পাই লাইন বলে থাকি, লিনিয়ারলি পোলারাইজড লাইট, লিনিয়ারলি পোলারাইজড ফোটন। আর যদি তোমার এটা +-1 হয় তাহলে সেইগুলোকে সিগমা পোলারাইজড বলা হয়, সার্কুলার পোলারাইজেশন, লেফট সার্কুলার অর রাইট সার্কুলার পোলারাইজেশন। তাহলে এই যে এটা এখান থেকে দেখতে পাচ্ছ ডেল এম যে ডিফারেন্ট হলেও, ডেল এম যে যদি একই হয় তাহলেও কিন্তু এই প্রোডাক্টটা ডিফারেন্ট হতে পারে, জিজে ইন্টু এম যে এই প্রোডাক্টটা ডিফারেন্ট হতে পারে। সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট লাইন্স পাবো। এই যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনটার দিকে তাকাও, এই ট্রানজিশনটার দিকে তাকাও। এখানে দেখো তোমার পি হাফ থেকে এস হাফ একটাই লাইন পাওয়ার কথা না, যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড না দিই। হ্যাঁ, ভি ইকুয়ালস টু 0, দেয়ার ইজ নো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, ভি ইকুয়ালস টু 0, তাহলে পি হাফ থেকে এস হাফ একটাই লাইন হবে, একটাই ট্রানজিশন, যার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে μ0।
বাট ইফ ইউ অ্যাপ্লাই দি ম্যাগনেটিক ফিল্ড, যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করো তাহলে কি হবে, বি নন জিরো হলে কি হবে, বি হাফ, এই যে স্টেটটা সেটা কি এম যে ভ্যালু গুলো কি প্লাস হাফ মাইনাস হাফ, তাহলে এইরকম দুটো কম্পোনেন্টে স্প্লিট করে যাবে। ঠিক একইভাবে নিচের যে স্টেটটা সেটার ক্ষেত্রে এম যে ভ্যালু প্লাস মাইনাস হাফ ডিপেন্ডিং অন প্লাস মাইনাস জে, এরকম দুটো কম্পোনেন্টে স্প্লিট করে যাবে। তো সেটাই লেখা হয়েছে, এম যে ভ্যালুটাকে দেখানো হয়েছে প্লাস হাফ মাইনাস হাফ উপরের স্টেটটার জন্য, নিচের স্টেটটার জন্য প্লাস হাফ মাইনাস হাফ। এম যেটা যদি হায়ার হয় তাহলে এর পজিটিভ এনার্জি শিফট হবে, এম যেটা যদি লোয়ার হয় তাহলে মানে লোয়ার মিনস নেগেটিভ যদি হয় তাহলে লোয়ার এনার্জি শিফট হবে আর কি, এটা আরো নিচের দিকে নেমে যাবে। এবার এর পাশাপাশি জিজে ইন্টু এম জে এই প্রোডাক্টটা দেখো, এই যে স্টেট, এই স্টেটের জন্য জিজে ভ্যালু কত হয় এটা আমরা দেখে এসেছিলাম 2/3, আর এইটার ক্ষেত্রে জি এর ভ্যালুটা হয় ল্যান্ডে জি ফ্যাক্টর হয় 2, এর ক্ষেত্রে জি ভ্যালুটা কত বললাম 2/3, আর এই স্টেটটার ক্ষেত্রে জি ভ্যালুটা হচ্ছে 2। কাজেই যদি এই জি জে ইন্টু এম জে এই প্রোডাক্ট গুলোকে এনলিস্ট করি, প্রথম যে সাব লেভেলটা দেখানো হয় সেগুলো অনেক সময় জি1 সাব লেভেল বলা হয়, এই যে দুটো স্টেটকে দেখতে পাচ্ছি এগুলোকে জি1 সাব লেভেল বলা হয় অফ পি হাফ। এই জি1 সাব লেভেল গুলোর জিজেএম যে প্রোডাক্টটাকে এনলিস্ট করা হয়েছে প্রথমটার জন্য 1/3, পরেরটার জন্য -1/3, আর এই 2s হাফের জি1 সাব লেভেল গুলোর জন্য এই প্রোডাক্টটা হচ্ছে +1 আর -1। নাও ইউ অ্যাপ্লাই দি সিলেকশন রুল এন্ড ড্র দি ট্রানজিশন। দেখো এরকম একটা ট্রানজিশন হবে যেটা কিনা করেসপন্ডস টু ডেল এম জে ইকুয়ালস টু -1। আমি এখানে কিন্তু জিনিসটাকে একদম সিস্টেমেটিক ম্যানারে দেখিয়ে থাকি। এই যে চেঞ্জটা ক্যালকুলেট করছি এই চেঞ্জটা কিন্তু আমরা ডিফাইন করছি কিরকম ভাবে, এই চেঞ্জটা ডিফাইন করছি তোমার এই যে উপরেরটা থেকে নিচেরটা এরকম ভাবে আমরা চেঞ্জটাকে ডিফাইন করছি আর কি। হ্যাঁ, ইনিশিয়াল মাইনাস ফাইনাল এইরকম ভাবে আমরা চেঞ্জটাকে ক্যালকুলেট করেছি। দেখো -1/2 থেকে +1/2 তার জন্য ডেল এম যেটা কত করা হয়েছে অ্যাজ -1, এটা হচ্ছে -1, এটা তাহলে একটা সিগমা লাইন, এটা একটা সিগমা লাইন। ওকে, তারপর যাও এই যে ট্রানজিশনটা দেখতে পাচ্ছ হাফ থেকে হাফ ট্রানজিশন, এম জে ইকুয়ালস টু হাফ থেকে এম জে ইকুয়ালস টু হাফ ট্রানজিশন, তাহলে তার করেসপন্ডিং ডেল এম জে ইকুয়ালস টু 0, এটা একটা পাই লাইন। ঠিক একই রকম ভাবে আরেকটা লাইনকে দেখাও, ডেল এম জে ইকুয়ালস টু 0 -1/2 থেকে -1/2 ট্রানজিশন, আর আরেকটা হচ্ছে সিগমা লাইন যেটা কিনা তোমার +1/2 থেকে -1/2 এ ট্রানজিশন হচ্ছে। তাহলে এরকম ভাবে দুটো সিগমা লাইন আর দুটো পাই লাইন পাবো, যেটা ম্যাগনেটিক ফিল্ডের অ্যাবসেন্সে একটা লাইন দেখছিলাম, ম্যাগনেটিক ফিল্ড যখন অ্যাপ্লাই করছো ইউ উইল হ্যাভ 4 সাচ লাইনস, চারটে কম্পোনেন্টে ভেঙে যাবে যদি আমরা এই 2p হাফ 2s হাফ এই ট্রানজিশনটাকে দেখি। ধরো সোডিয়াম, হ্যাঁ সোডিয়ামের এটা বোধহয় কি ডি টু ট্রানজিশন, সোডিয়ামের ডি2 লাইনটাকে যদি আমরা দেখি সেই ডি2 লাইনটা তাহলে এরকম চারটে কম্পোনেন্টে স্প্লিট করে যাবে। বলো কোনো প্রশ্ন থাকলে। অনেক অনেক কোয়েশ্চেন থাকার কথা কিন্তু এখানটা থেকে, মানে তোমাদের কোয়েশ্চেন নেই মানে কিছু বুঝতে পারছো না বলে মনে হচ্ছে আর কি। একটা জিনিস এখানে খেয়াল করে দেখো যে এই এই যে স্কেলিংটা এটা মোটামুটি ভাবে একটা প্রপার মানে এই ডিফারেন্স অনুযায়ী স্কেলিং করা হয়েছে। এই যে প্রথম লাইন, এই প্রথম দুটো লাইনের মধ্যে ফ্রিকোয়েন্সি সেপারেশন যা, দ্বিতীয় লাইনগুলোর মধ্যে ফ্রিকোয়েন্সি সেপারেশন তাই। আর এই সেকেন্ড আর থার্ড লাইনের মধ্যে যে সেপারেশনটা এই সেপারেশনটা কিন্তু প্রায় দ্বিগুণ। তুমি সেটা কি করে ক্যালকুলেট করতে পারো, দেখো যে এই যে ট্রানজিশনটাকে আমি দেখিয়েছি এই ট্রানজিশনের জন্য এই প্রোডাক্টটার কতটা চেঞ্জ হচ্ছে, তাই না? আমরা তো দেখে এলাম আগের স্লাইডে, আমরা দেখে এলাম না যে তোমার অনেকগুলো যেতে হবে সাড়ে পাঁচটা, এই যে চেঞ্জটা এই চেঞ্জটা কত হচ্ছে সেইটা দেখো। হ্যাঁ, এই দুটো চেঞ্জ ক্যালকুলেট করো, পরে যে ডেল এম জি ইকুয়ালস টু 0 দেখিয়েছি তার জন্য এইটা আর এইটার মধ্যে চেঞ্জ ক্যালকুলেট করো। এরকম ভাবে যদি তোমার তুমি জিজে ইনটু এম জে এই প্রোডাক্টটার চেঞ্জ দেখো তাহলে দেখতে পাবে চারটে লাইনের জন্য চেঞ্জটা ডিফারেন্ট, চারটে লাইনের জন্য চেঞ্জটা ডিফারেন্ট। আরো যদি পরিষ্কার করে এ করো ক্যালকুলেট করো তাহলে বুঝতে পারবে যে প্রথম দুটো লাইন এখানে যেটা দেখানো হয়েছে
তাদের মধ্যে সেপারেশন যা, শেষের দুটো লাইনের মধ্যে সেপারেশন তাই। আর এই সেকেন্ড লাইন আর থার্ড লাইনের মধ্যে সেপারেশনটা আগের গুলো যে সেপারেশন বললাম তার ডাবল। ক্যালকুলেট করে দেখতে পারো। এটাই হচ্ছে তোমার অ্যানোমালাস জিওয়ান এফেক্ট করেসপন্ডিং টু দিস ট্রানজিশন। ঠিক আছে, যাই পরের স্লাইডে যাই। নেক্সট এখানে যেটা দেখানো হয়েছে P3/2 থেকে এসআপ ট্রানজিশন। P3/2 থেকে এসআপ এই ট্রানজিশনটাকে দেখানো হয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছ ওই একই রকম ভাবেই এ করবে। এসআপটা তো অলরেডি বললাম, এটা বোধহয় D1 লাইন বলা হয়। এসআপ যেটা বলছিলাম যে mj ইকুয়ালস টু জে ইকুয়ালস টু হাফ, কাজে mj ইকুয়ালস টু প্লাস হাফ আর মাইনাস হাফ। হ্যাঁ, mj ইকুয়ালস টু প্লাস হাফ আর মাইনাস হাফ। অন দি আদার হ্যান্ড যদি তুমি উপরের লেভেলটা দেখো 3/2, জে ইকুয়ালস টু 3/2, যেটা যদি 3/2 হয় তাহলে তোমার চারটে mj ভ্যালু রয়েছে, একটা কি +3/2, একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ আর একটা হচ্ছে -3/2। তো এই স্টেপটার জন্য আমরা জি ভ্যালু আগে ক্যালকুলেট করে এসেছি। কত পেয়েছিলাম মনে নেই আমার, মনে নেই। দেখতে পারো এই প্রোডাক্টটা করে কত হয়। এটা বোধহয় থার্ড নাকি না, মনে পড়ছে না কত। জি ভ্যালু কিছু একটা ছিল। এইটার ক্ষেত্রে তো দেখেছিলাম জি ভ্যালু হচ্ছে 2। তো যদি এই জি ইন্টু এম যে প্রোডাক্টটা করো প্রত্যেকটা স্টেটের জন্য, প্রত্যেকটা জীবন সাব লেভেলের জন্য কি হবে সেগুলোকে দেখানো আছে। এবার তুমি ট্রানজিশন গুলোকে ড্র করতে থাকো। এইখানে যেমনটা দেখানো হয়েছে, প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছ সেটা কি মাইনাস হাফ থেকে প্লাস হাফ, তাহলে এটা হচ্ছে তোমার ডেল এম জে ইকুয়ালস টু -1, -1। ওকে, তারপরে লাইন যেটা সেকেন্ড লাইনটা দেখতে পাচ্ছ সেটাও একটা সিগমা লাইন, এখানে -3/2 থেকে মাইনাস হাফ, তাহলে এইটাও কিন্তু -1, ডেল এম জে ইকুয়ালস টু -1। তারপরে যে লাইনটা সেটা হাফ থেকে হাফ, তাহলে এটা 0। পরেরটা মাইনাস হাফ থেকে মাইনাস হাফ, এটা এম জে ইকুয়ালস টু 0। তারপরে এটা কি করা হয়েছে +3/2 থেকে +1, কাজে এটা +1, ডেল এম জে ইকুয়ালস টু +1। পরেরটায় প্লাস হাফ থেকে মাইনাস হাফ, এখানে ডেল এম জে ইকুয়ালস টু +1। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ 6টা লাইনস রয়েছে। এখানে 6টা লাইনস আমরা এটা কিন্তু কমপ্লিটলি একটা ডিফারেন্ট অবজারভেশন বলতে পারো টু দ্যাট ফ্রম নর্মাল জিওয়ান এফেক্ট। নর্মাল জিওয়ান এফেক্টের রেসপেক্টে অ্যানোমালাস জিওয়ান এফেক্টের একটা কমপ্লিট ডিফারেন্স অবজার্ভ করতে পারছো। নর্মাল জিওয়ান এফেক্টে দেখেছিলাম আমরা শুধুমাত্র তিনটে কম্পোনেন্টে স্প্লিট করে যায়, বাট এখানে দেখতে পাচ্ছি যে মোর দ্যান দ্যাট। আগেরটাই যেমন দেখলাম 4টে লাইন, এখানে দেখলাম 6টা লাইন। তুমি যদি আরো হায়ার স্টেটে যাও সেখানে দেখতে পাবে আরো হায়ার নাম্বার অফ লাইনস রয়েছে। বলো আর আর কিছু কোনো আর কিছু কোশ্চেন এখানে? স্যার এটাকে D2 লাইন বলা হচ্ছে কেন? সেটা তো আমি এতে বলেছিলাম তোমার ওই মানে ডাবলেট স্ট্রাকচার বলেছিলাম না, ফাইন স্ট্রাকচার অফ সোডিয়াম পড়ানোর সময়। তোমার পি লেভেল থেকে এস লেভেল যখন কনসিডার করছো ডিপেন্ডিং অন স্পিন অরবিট কাপলিং, পি লেভেলটা দুটো কম্পোনেন্টে ভেঙে যাচ্ছে, P1/2 আর P3/2। স্পিন অরবিট কাপলিং এর উপর বেস করে পি লেভেলটা দুটো কম্পোনেন্টে স্প্লিট করে যায়, একটা হচ্ছে P1/2 আর আরেকটা হচ্ছে P3/2। তো ওই P3/2 থেকে এসআপে ট্রানজিশন সম্ভব, আবার P1/2 থেকে এসআপে ট্রানজিশন সম্ভব। তো একটাকে D1 লাইন বলে আর একটাকে D2 লাইন বলে। এটা বেসিক্যালি ডাবলেট স্ট্রাকচার। হ্যাঁ, দুটো লাইন ডাবলেট লাইন, সেই জন্য একটা D1 একটা D2। এইটা হচ্ছে তুমি যদি স্পিন অরবিট ইন্টারঅ্যাকশন কনসিডার না করতে তাহলে কি তোমার একটাই লাইন থাকতো। আর যখনই তুমি স্পিন অরবিট ইন্টারঅ্যাকশন কনসিডার করছো সেখানে কি হচ্ছে তোমার যে ভ্যালুর উপর বেস করে স্প্লিট করে যাচ্ছে। এটা কি বেসিক্যালি 3p1/2 আর এটা হচ্ছে তোমার, সরি, এটা 3p3/2 আর এটা হচ্ছে 3p1/2। আর এর ক্ষেত্রে কি তোমার, এক্ষেত্রে বেসিক্যালি তোমার একটাই লাইন, সেটা বেসিক্যালি 3s1/2। এবার এই 3p1/2 থেকে এইখানে ট্রানজিশন সম্ভব, 3/2 থেকে ট্রানজিশন সম্ভব আর 3p1/2 থেকে ট্রানজিশন সম্ভব। অর্থাৎ এই একটা লাইন দুটো লাইনে ভেঙে যাচ্ছে, এটাকে ডাবলেট স্ট্রাকচার অফ অ্যালকালি স্পেকট্রা বলা হয়। ডাবলেট স্ট্রাকচার অফ অ্যালকালি স্পেকট্রা। তো একটা D1 লাইন আর একটা D2 লাইন,
কোনটাকে ডি1 বলে কোনটাকে ডি2 বলে সেটা আমার মানে গুলিয়ে যায়, মনে পড়ছে না এখন। একটা ডি1 আর একটা ডি2, ডাবল স্ট্রাকচার, সেই জন্য ডি লাইন্স। এবার একটা ডি1 দিয়ে বলা হয় আর একটাকে ডি2 দিয়ে বলা হয়, এটাই। ঠিক আছে। হ্যাঁ স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার বলো। স্যার ওই জে এর ভ্যালুর জন্য এম জে এর ভ্যালুটা কিভাবে আসছে এখানে? জে এর ভ্যালুর জন্য এম জে, সেটা তো বলা হয়েছে আগে। তোমার ধরো এল ভ্যালু 1, এল ভ্যালু 1, তাহলে এম এল কত হয়? এম এল কত হয়? 1 0 মাইনাস -1। ওয়ান। আমরা দেখেছি রুলটা কি, এল -1, এল -2, 0, এরকম করে আপ টু কি মাইনাস এল, রাইট? প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত। ঠিক একই রকম ভাবে কোন একটা জে ভ্যালুর জন্য এম জে ভ্যালু গুলো কি কি হয়? এম জে ভ্যালু গুলো হয় জে -1, জে-2, আপ টু মাইনাস জে, কেমন? এবার খেয়াল করে দেখো, যদি তোমার জে ভ্যালুটা 3/2 হয়, জে ভ্যালুটা যদি 3/2 হয়, তাহলে এম জে ভ্যালু কি হবে? 3/2, 3/2 -1 কত সেটা? হাফ। 3/2 -2 সেটা কত? -হাফ। এইরকম করতে করতে কত দূর যাবে? এটা -3/2 পর্যন্ত যাবে। 3/2 প্লাস হাফ মাইনাস হাফ -3/2। অন দি আদার হ্যান্ড, তুমি যদি জে ইকুয়ালস টু হাফ বলতে, তাহলে দুটো পসিবল ভ্যালু, একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। ঠিক আছে স্যার, ভুলিয়ে গেছিলাম। আর আর কারো কোনো কোশ্চেন? এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট পার্ট, এবং মানে তোমাদের দিক থেকে সেরকম পাচ্ছি না। এগুলো খুব ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং পার্ট। এগুলো সিলেবাসে আছেও আর কি, এগুলো সবই আছে তোমাদের। নর্মাল জীবন এফেক্ট, অ্যানামেলাস জীবন এফেক্ট, এগুলো সবই আছে তোমাদের সিলেবাসে। নেক্সট কিছু ডিসকাশন নর্মাল জীবন এফেক্টের সাথে অ্যানামেলাস জীবন এফেক্টের কিছু ডিফারেন্স। এখানে প্রথমেই আমরা যে পয়েন্টটা নোট করব সেটা এইটা, যে অ্যানামেলাস জীবন এফেক্ট ইজ রাদার নর্মাল দেন দি নর্মাল জীবন এফেক্ট। হ্যাঁ, মানে এটাই তো স্বাভাবিক না, ইলেকট্রনের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, এটাই তো ন্যাচারাল। কাজেই আমরা প্রথমে যেটা ডিসকাস করেছিলাম নর্মাল জীবন এফেক্ট, সেটা কিন্তু বেসিক্যালি ইলেকট্রনের স্পিনটাকে না ধরে, তাহলে সেটা রাদার একটা অ্যানোমালাস কেস বলতে পারি। নর্মাল কেস তো এটাই যে ইলেকট্রনের স্পিন রয়েছে, তাহলে আমরা যেটা অ্যানোমালাস জীবন এফেক্ট হিসাবে করছি, সেটাই কিন্তু নর্মাল। সেই জন্যই বলা হলো যে অ্যানোমালাস জীবন এফেক্ট ইজ রাদার নর্মাল দেন দি নর্মাল জীবন এফেক্ট। ইনফ্যাক্ট দি সো কল্ড নর্মাল জীবন এফেক্ট ইজ এ স্পেশাল কেস অফ অ্যানোমালাস জীবন এফেক্ট। আমরা দেখাবো যে নর্মাল জীবন এফেক্ট দেখা যায় না তা নয়, দেখা যায়, বেশ কিছু অ্যাটমস এর ক্ষেত্রে এটা দেখা যায়। তবে এটা কিন্তু অ্যানোমালাস জীবন এফেক্টের একটা স্পেশাল কেস। কারণটা হচ্ছে হিস্টোরিক্যাল আর কি। প্রথমে এই জিমান এটা অবজার্ভ করেছিলেন, নর্মাল জীবন এফেক্ট বলে যেটা পরিচিত সেইটা অবজার্ভ করেছিলেন। যে স্যাম্পল নিয়ে কাজ করছিলেন সেখানে এরকম একটা লাইন তিনটে কম্পোনেন্টে স্প্লিট করে গিয়েছিল, সেই জন্যই নামটা এরকম ভাবে দেওয়া হয়েছিল নর্মাল জীবন এফেক্ট। তারপরে অ্যানোমালাস জীবন এফেক্টটাকে ইন্টারপ্রিট করা হয় বা অবজার্ভ করা হয়। কিন্তু ফান্ডামেন্টালি আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে অ্যানোমালাস জীবন এফেক্ট ইজ নর্মাল, and normal Zeeman effect is a special case of anomalous Zeeman effect. So normal Zeeman effect is observed in the atoms having no spin, যে অ্যাটমের কোনো স্পিন থাকে না। সেটা কখন সম্ভব? যদি আমরা টু ইলেকট্রন অ্যাটমের কথা কনসিডার করি। একটা টু ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে আমরা দেখেছি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের ভেক্টর সাম এলএস কাপলিং করে দেখেছিলাম না, এস ভ্যালুটা 0 হতে পারে। তাহলে এরকম টু ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে যেমন ক্যালসিয়ামের ক্ষেত্রে পাওয়া সম্ভব বা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে পাওয়া সম্ভব, এক্ষেত্রে কিন্তু নর্মাল জীবন এফেক্ট দেখা যেতে পারে আর কি। নর্মাল জীবন এফেক্ট ইজ অবজার্ভ ইন অ্যাটমস উইথ নো স্পিন। Total spin of n electron atom is the vector sum of their intrinsic spins. As I said, field cells have no net spin, so only consider valence electrons. Since the electrons have spin half, not possible to obtain s equals to 0 for atoms with odd number of valence electron. যদি আমরা হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এইরকম অ্যাটম নিয়ে স্টাডি করি, এদের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যাটা তো একটা অড নাম্বার।
কাজে সেক্ষেত্রে ক্যাপিটাল এসটা টোটাল স্পিনটা কখনো জিরো হবে না। তাহলে আমাদের এরকম টু ইলেকট্রন সিস্টেমের কথা কনসিডার করতে হবে। ইভেন নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন যদি থাকে দ্যাট ক্যান প্রডিউস ক্যাপিটাল এস ইকালস টু জিরো। ফর এক্সাম্পল আমরা দেখেছি ক্যালসিয়ামের ক্ষেত্রে বা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ক্যাপিটাল এস ইকালস টু জিরো এবং ওয়ান। অল গ্রাউন্ড স্টেটস অফ গ্রুপ টু ডাইভ্যালেন্ট অ্যাটমস যেগুলো NH2 কনফিগারেশন রয়েছে তাদের, হ্যাঁ NH2 গ্রাউন্ড স্টেট কনফিগারেশনটা কেমন হয় NH2, সেক্ষেত্রে এদের এস ভ্যালুটা জিরো, গ্রাউন্ড স্টেটটা হচ্ছে এস ইকালস টু জিরো অ্যাজ টু ইলেকট্রনস অ্যালাইন উইথ দেয়ার স্পিন অ্যান্টি প্যারালাল। ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এগুলোর ক্ষেত্রে গ্রাউন্ড স্টেটটা এরকম হয় এস ইকালস টু জিরো। এদের ক্ষেত্রেই আমরা কিন্তু নর্মাল জিওন এফেক্টটা দেখতে পারি আর কি। Magnetic moment of an atom with no spin will be entirely due to the orbital motion that will exhibit the normal Zeeman effect. হ্যাঁ, এক্ষেত্রে কেবলমাত্র নর্মাল Zeeman effect পাওয়া সম্ভব। এই বোঝা গেল নর্মাল Zeeman effect কোন কেসে আমরা এক্সপেক্ট করব, অ্যানোমালাস Zeeman effect কোন কেসে এক্সপেক্ট করব। নেক্সট পাউলিশ এক্সক্লুশন প্রিন্সিপল। পাউলিশ এক্সক্লুশন প্রিন্সিপলটা কি? এটা বেসিক্যালি একটা কোয়ান্টাম মেকানিক্যাল প্রিন্সিপল দ্যাট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই উলফগাং পাউলি ইন 1925. No two electrons of a polyelectron atom can have the same value of four quantum numbers. তোমরা দেখে এসেছো যে দুটো ইলেকট্রনের একটা অ্যাটমে কোনো দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বারই একই রকম হতে পারে না। ইন ভ্যালু বলো, এল ভ্যালু বলো, এমএল বলো বা এমএস বলো, চারটে কোয়ান্টাম নাম্বারই কিন্তু এক হতে পারে না। For example, if two electrons reside in the same orbital, that is, if their n, l, ml values are same, then their ms value must be different. For example, consider the ground state of helium. হিলিয়ামের যে গ্রাউন্ড স্টেট সেটা কত 1:2 1:2। তো সেক্ষেত্রে n ভ্যালুটা 1, l ভ্যালুটা 0, ml ভ্যালুটাও 0, ms ভ্যালু কিন্তু সেক্ষেত্রে একটা ইলেকট্রনের জন্য প্লাস হাফ আর একটা ক্ষেত্রে মাইনাস হাফ। The principle extended to all the fermions in 1930. এটা শুধুমাত্র ইলেকট্রনের জন্য নয়, পরবর্তীকালে এটা সমস্ত ফেরমিয়নের জন্যই এক্সটেন্ডেড হয়েছিল। এবং এটা তোমার নিউক্লিয়াসের ক্ষেত্রেও একই কথা বলা যায়। নিউক্লিয়াস স্টেট যদি আমরা দেখি সেখানেও দেখবো যে তোমার দুটো ফেরমিয়ন দুটো নিউক্লিয়ন একই স্টেটে থাকতে পারে না। হ্যাঁ, নো টু নিউক্লিয়নস ক্যান অকুপাই দি সেম কোয়ান্টাম স্টেট উইদিন এ কোয়ান্টাম সিস্টেম। Degeneracy, the number of states or maximum occupancy for a particular n. ডিজেনারেসিটা আমরা ক্যালকুলেট করতে পারি এক্ষেত্রে যদি পাউলিশ এক্সক্লুশন প্রিন্সিপলটাকে কাজে লাগানো হয়। হ্যাঁ, আমরা অলরেডি শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে যে ডিজেনারেসির কনসেপ্ট পাওয়া যায় সেটা দেখেছিলাম সেটা n স্কয়ার হয়। এবার যদি তুমি স্পিন ডিজেনারেসি ইনক্লুড করো, তাহলে ইট উইল বি মাল্টিপ্লাইড বাই 2n স্কয়ার হবে। সেটাই এখানে আরো মেথডিক্যাল ওয়েতে দেখানো রয়েছে, একইভাবেই আর কি দেখানো আছে। কনসিডার এ গিভেন n, একটা নির্দিষ্ট n এর জন্য কতগুলো ডিজেনারেট স্টেট থাকতে পারে সেটা বলা আছে এখানে। দেখো, ফর এ গিভেন n, l equals to 0 1 2 3 up to n minus 1. ফর এ গিভেন l, ml এর ভ্যালু গুলো কি কি হয় 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 আপ টু প্লাস মাইনাস l। ms ভ্যালুটা হচ্ছে প্লাস মাইনাস হাফ, অলওয়েজ এর ক্ষেত্রে দুটো ভ্যালু। তাহলে ফর এ গিভেন n and l, নাম্বার অফ পসিবল স্টেটস কতগুলো 2 into 12 plus 1। একটা নির্দিষ্ট l এর জন্য ml ভ্যালু হচ্ছে 12 plus 1, আবার নির্দিষ্ট n, l আর ml এর জন্য ms এর পসিবল ভ্যালু হচ্ছে দুটো। তাহলে নির্দিষ্ট n আর l এর জন্য টোটাল নাম্বার অফ পসিবল স্টেটস কতগুলো 2 into 12 plus 1। এবার তুমি জিনিসটাকে l এর উপর সাম করে দাও। Total number of possible states for the maximum occupancy corresponding to a given principal quantum number n is given by this. এই জিনিসটার সাম করতে হবে l equals to 0 to n minus 1. এটা যদি সাম করো you will have the value at 2n square as expected. এবার এগুলো কেমিস্ট্রিতে তোমরা পড়ে এসেছো, আমার আলাদা করে কিছু বলার নেই। কিছু স্টেটে তোমার এই ম্যাক্সিমাম অকুপেন্সি কে বলা আছে, ফিল্ড সেল কে বোঝানো আছে, যেটাকে আমরা কে সেল বলে জানি। কে সেলের একটাই সাব লেভেল যেটা বেসিক্যালি তোমার এস দিয়ে ডিনোট করা হয়, L0 ML0, ms ভ্যালুটা প্লাস মাইনাস হাফ হয়। ম্যাক্সিমাম নাম্বার এই সাব লেভেলে কতগুলো থাকতে পারে দুটো, তাহলে এই সেলে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। পরের যে সেল এল সেলের কথা কনসিডার করো। এল সেল
এল সেল এন ভ্যালুটা হচ্ছে 2, এন ভ্যালুটা হচ্ছে 2, সাব লেভেল গুলো কি কি, এস আর পি, এল ইকুয়ালস টু 0, এল ইকুয়ালস টু 1, এল যদি 0 হয় তাহলে এম এল 0, এম এস প্লাস মাইনাস হাফ, এল যদি 1 হয় তাহলে এম এল 0 প্লাস মাইনাস 1, এম এস প্লাস মাইনাস হাফ। তাহলে পি সাব লেভেলে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে, এস সাব লেভেলে 2টো থাকতে পারে। কাজেই এই শেলটার ম্যাক্সিমাম অকুপেন্সি হচ্ছে 8। ঠিক একই রকম ভাবে এন সেলের ম্যাক্সিমাম অকুপেন্সি কে বোঝানো আছে 18, এন সেলের ম্যাক্সিমাম অকুপেন্সি কে বোঝানো আছে 32 এন্ড সো অন। নেক্সট কিছু এর অ্যাটমের গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। হ্যাঁ, কিছু অ্যাটমের গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন, এগুলো তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, আমার আলাদা করে কিছু বলার নেই, জাস্ট টেবিলটা নোট করা রয়েছে দেখতে পারো। হাইড্রোজেনের ক্ষেত্রে জানো 1:1, সরি হাইড্রোজেনের ক্ষেত্রে 1:1, হিলিয়ামের ক্ষেত্রে 1:2, লিথিয়ামের ক্ষেত্রে 1:2, 2:1 এন্ড সো অন আর কি। হ্যাঁ, হুমস রুল, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট একটা রুল, যেটা নিয়ে ডিসকাস করব। মেনি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেটটা কি হবে সেটাই হুমস রুল দ্বারা আমরা ডিটারমাইন করে থাকি। ফর এ গিভেন ইলেকট্রন কনফিগারেশন দি টার্ম উইথ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি হ্যাজ দি লোয়েস্ট এনার্জি। খুব খুব ইম্পর্টেন্ট এই রুলটা। ফর এ given electron configuration the term with maximum multiplicity has the lowest energy. মাল্টিপ্লিসিটি বলতে কি বোঝানো হচ্ছে, স্পিন মাল্টিপ্লিসিটি। মাল্টিপ্লিসিটি ইজ ইকুয়াল টু 2s প্লাস 1, 2s প্লাস 1। ঠিক আছে, তাহলে একটা নির্দিষ্ট ইলেকট্রনিক কনফিগারেশন রয়েছে যে টার্মটার এই স্পিন মাল্টিপ্লিসিটিটা ম্যাক্সিমাম, তার এনার্জিটা লোয়েস্ট হবে। S is the total spin angular momentum for all electrons. Therefore, the term with lowest energy is also the term with maximum S. S ভ্যালুটা যদি ম্যাক্সিমাম হয় তার এনার্জিটা মিনিমাম হবে। তারপর সেকেন্ড রুলটা কি, সেকেন্ড রুলটা হচ্ছে ফর এ গিভেন মাল্টিপ্লিসিটি অর্থাৎ 2s প্লাস 1 এর একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য the term with largest value of the total orbital angular momentum quantum number L has the lowest energy। ঠিক আছে, আমরা প্রথমে কি দেখবো, প্রথমে দেখবো স্পিন মাল্টিপ্লিসিটিটা কত, যার স্পিন মাল্টিপ্লিসিটিটা ম্যাক্সিমাম তার এনার্জিটা কম। এবার একটা নির্দিষ্ট স্পিন মাল্টিপ্লিসিটি করেসপন্ডিং ডিফারেন্ট এল ভ্যালু থাকতে পারে, যার ক্ষেত্রে এল ভ্যালুটা লার্জেস্ট, তার ক্ষেত্রে এনার্জিটা মিনিমাম, তার ক্ষেত্রে এনার্জিটা মিনিমাম হবে। আমি যদি এরকম ভাবে বলতে চাই, ধরো তোমার এইরকম দুটো স্টেট রয়েছে, একটা হচ্ছে তোমার স্টেট সিপি, এইরকম সিপি, আরেকটা হচ্ছে সরি আরেকটা হচ্ছে 1p। তাহলে এখানে স্পিন মাল্টিপ্লিসিটিটা কত 3, এখানে স্পিন মাল্টিপ্লিসিটি 1, তাহলে এদের মধ্যে কার এনার্জিটা লোয়ার হবে, এর এনার্জিটা লোয়ার হবে। সিপি 1 সিপি এর এনার্জিটা লোয়ার হবে বাই দি ফার্স্ট রুল। সেকেন্ড রুলটাতে কি বলা হচ্ছে, ফর এ গিভেন মাল্টিপ্লিসিটি দি টার্ম উইথ দি লার্জেস্ট ভ্যালু অফ দি টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার এল হ্যাজ দি লোয়েস্ট এনার্জি। ধরো এবার তোমার এইরকম দুটো স্টেট রয়েছে, একটা হচ্ছে 3p আর একটা হচ্ছে 3s, একটা 3p আর একটা 3s। দেখো দুটোরই কিন্তু স্পিন মাল্টিপ্লিসিটি সমান, দুটোরই স্পিন মাল্টিপ্লিসিটি সমান, তাহলে বাই সেকেন্ড রুল এদের মধ্যে কার এনার্জিটা লোয়ার হবে, 3p স্টেটের এনার্জিটা লোয়ার হবে, তার কারণে এই রেল ভ্যালুটা 1, অন্যটার রেল ভ্যালু হচ্ছে 0। যার রেল ভ্যালুটা লার্জার তার এনার্জিটা লোয়ার। হয়েছে, দ্বিতীয় রুল পর্যন্ত ক্লিয়ার? যদি এইরকম কতগুলো স্টেট থাকে বলতো, কোন এনার্জিটা স্মলার হবে, স্মলেস্ট হবে, এইগুলোর মধ্যে কোনটার এনার্জি সব থেকে কম হবে, এইগুলোর মধ্যে কোনটার এনার্জি সব থেকে কম হবে? প্রথম দুটো রুল যদি পরিষ্কার হয়ে থাকে তাহলে, আচ্ছা দুটোই তো একই দিয়ে, এইটা তোমার ধরো 1:1, হ্যাঁ বলো এই তিনটের মধ্যে কার এনার্জিটা লোয়েস্ট হবে, 3p 3s আর 1s, কার এনার্জিটা লোয়েস্ট হবে? 3p। 3p এর এনার্জিটা লোয়েস্ট হবে, ঠিকই কারেক্ট। ওকে, তো এবার আরেকটা পয়েন্ট রয়েছে, তবেই জিনিসটা আরো পরিষ্কার করে ডিফাইন্ড হবে। আমরা এখানে তো যে ভ্যালুগুলোর কথা বলিনি এখন পর্যন্ত, এবার যে ভ্যালুটার কথা বলা যাক। কি বলা হচ্ছে এখানে, ফর এ গিভেন টার্ম
for a given term in an atom with outermost subshell half filled or less, the level with the lowest value of total angular momentum quantum number J lies lowest in the energy. কি বলা হলো for a given term, for a given term মানে এর স্পিন মাল্টিপ্লিসিটিটা ফিক্সড, এর যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে এল ভ্যালুটা সেটাও ফিক্সড। এবার আউটার মোস্ট সাবশেলটা যদি হাফ ফিল্ড হয় বা তার থেকে কম হয়, আউটার মোস্ট সাবশেলটা যদি হাফ ফিল্ড হয় বা তার থেকে কম হয়, তাহলে দি লেভেল উইথ লোয়েস্ট ভ্যালু অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার জে লাইজ লোয়েস্ট ইন দি এনার্জি। যদি এই গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশনটার দিকে তাকাই, আউটার মোস্ট সাবশেলটা হাফ ফিল্ড বা তার থেকে কম হলে লোয়ার জে ভ্যালুর জন্য লোয়ার এনার্জি পাবো। ওকে, অন দি আদার হ্যান্ড ইফ দি আউটার মোস্ট সাবশেল is more than half filled, তাহলে লেভেল উইথ হাইয়েস্ট ভ্যালু অফ জে ইজ লোয়েস্ট ইন এনার্জি। যে ভ্যালুটা যদি হাইয়েস্ট হয় সেক্ষেত্রে এনার্জিটা তার সব থেকে কম হবে। হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে ফর এ গিভেন টার্ম, গিভেন টার্ম মানে স্পিন মাল্টিপ্লিসিটিটা ফিক্সড, এল ভ্যালুটা ফিক্সড। তোমার ধরো এইরকম ধরনের দুটো স্টেজ রয়েছে, একটা হচ্ছে 3p2 আরেকটা হচ্ছে 3p1। খেয়াল করে দেখো এদের মধ্যে 3p যদি 2 আর 1 যে ভ্যালুগুলো না বলা থাকতো আমরা বলতাম কি একটাই এনার্জি। এখন যে ভ্যালুগুলো তো বলা রয়েছে এদের মধ্যে এনার্জিটা কার থেকে কম হবে? প্রথম দুটো রুল কাজে লাগিয়ে কিন্তু আমরা উত্তরটা দিতে পারছি না, আমাদেরকে থার্ড রুলটাতে যেতে হবে। থার্ড রুলটাতে গিয়ে যদি আমরা দেখি যে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশনে আউটার মোস্ট সাবশেলটা হাফ ফিল্ড বা তার থেকে কম, তাহলে কিন্তু এর এনার্জিটা স্মলার। অন দি আদার হ্যান্ড যদি দেখি যে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশনে আউটার মোস্ট সাবশেলটা মোর দ্যান হাফ ফিল্ড, তাহলে কিন্তু এর এনার্জিটা সবার নিচে থাকবে। এটা তাহলে গ্রাউন্ড স্টেট এনার্জিকে বোঝাবে। তিনটে রুল পরিষ্কার হয়েছে? আর কিছু বলতে হবে তিনটে রুল নিয়ে? এই তিনটে রুল নিয়ে বলতে হবে, বলো বলো। স্যার মাল্টিপ্লিসিটি বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? মাল্টিপ্লিসিটি মানে স্পিন মাল্টিপ্লিসিটি, স্পিন মাল্টিপ্লিসিটি। এই যে এস ভ্যালু যদি তোমার এস এস ধরো যদি 1 হয়, তাহলে এমএস এর পসিবল ভ্যালু কি কি হতে পারে? এস ভ্যালু 1 হলে এমএস এর পসিবল ভ্যালু হতে পারে 1 0 -1। এই জিনিসটাকে স্পিন মাল্টিপ্লিসিটি বলা হয়। 2s + 1। হ্যাঁ, যেমন আমরা 12 + 1 এটা কি বলে থাকি, এটা হচ্ছে তোমার ওই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মাল্টিপ্লিসিটি। 2j + 1 এটা কি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের করেসপন্ডিং মাল্টিপ্লিসিটি। 2s + 1 টা হচ্ছে স্পিন মাল্টিপ্লিসিটি। এখানে আমরা যেটা মাল্টিপ্লিসিটি বলতে বোঝাতে চাইছি সেটা হচ্ছে 2s + 1 that is determined by the spin angular momentum. ঠিক আছে স্যার, বুঝেছি। দেখো তিনটে রুল নিয়ে যেগুলো বললাম সেটা নিশ্চয়ই এই এক্সাম্পলটাতে পরিষ্কার হয়ে যাবে। স্প্লিটিং অফ গ্রাউন্ড স্টেট অফ কার্বন অ্যাটম, কার্বন অ্যাটমের কথা কনসিডার করো। দেখতে পাচ্ছ এটা মিনি ইলেকট্রন অ্যাটম। বাইরের শেলে বিশেষ করে কটা ইলেকট্রন রয়েছে? দুটো ইলেকট্রন রয়েছে। এটাই তো তোমার আউটার মোস্ট শেল, এটা আউটার মোস্ট শেল, রাইট? এটা আউটার মোস্ট সাবশেল, আউটার মোস্ট সাবশেল। 2p শেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে? উত্তর দাও। 2p শেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে? বলো, কেউ একজন বলো, 2p শেলে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 6টা স্যার, 6টা। 6টা থাকতে পারে। এখানে দুটো রয়েছে, তাহলে এটা কি লেস দেন হাফ ফিল্ড, রাইট? লেস দেন হাফ ফিল্ড, ঠিক তো? লেস দেন হাফ ফিল্ড। তাহলে থার্ড লটা কাজে লাগানোর সময় আমাদের কিন্তু এই পয়েন্টটা খেয়াল করতে হবে যে আউটার মোস্ট সাবশেলটা লেস দেন হাফ ফিল্ড নাকি মোর দেন হাফ ফিল্ড। তো এখানে যদি আমরা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল কাজে লাগাই, যদি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল কাজে লাগাই, তাহলে অ্যালাউড যে টার্মস গুলো, অ্যালাউড যে স্টেটস গুলো, সেইগুলো এইরকম পাওয়া যায়। এইরকম অ্যালাউড স্টেটস পাওয়া যায়, ঠিক আছে? 1s 1s 3p আর 1d, 1s 3p আর 1d, ক্লিয়ার? 1s 3p আর 1d। বলো তো এখানে তো তোমার যে ভ্যালু কিছু দেখতে পাচ্ছ না, আমি যেটাকে সার্কেল করলাম, এই তিনটে স্টেটের মধ্যে কার এনার্জিটা সব থেকে কম হওয়া উচিত? ছবি থেকে দেখতেই পাচ্ছ, কিন্তু তবুও যদি প্রথম রুলটা কাজে লাগাও, প্রথম রুলটা কাজে লাগালে কি পাবে বলো তো? প্রথম রুলটা কি বলা হলো? এই যে স্টেট, এদের মধ্যে মাল্টিপ্লিসিটি কার বেশি? এই তিনটে স্টেটকে যে দেখিয়েছি, এই তিনটে স্টেটের মধ্যে কোন স্টেটের মাল্টিপ্লিসিটিটা সব থেকে বেশি? পি স্টেটের।
পি স্টেটের মাল্টিপ্লিসিটি সব থেকে বেশি 3p। তাহলে দেখো প্রথম রুলটা কাজে লাগিয়ে বলতে পারি 3p স্টেটটা সবার নিচে থাকবে, রাইট? 3p স্টেটটা সবার নিচে থাকবে। আচ্ছা, এবার প্রশ্নটা আসছে যে 1s আর 1d এদের মধ্যে কোনটা নিচে থাকবে? দুটোরই তো মাল্টিপ্লিসিটি সমান। 1s আর 1d দুটোরই মাল্টিপ্লিসিটি সমান, 2s প্লাস 1 ভ্যালুটা 1, তাহলে কোনটা নিচে থাকবে কি করে বুঝবো? we have to apply the second rule। সেকেন্ড রুলটাতে কি বলা হয়েছে, যদি স্পিন মাল্টিপ্লিসিটিটা ফিক্সড থাকে, নির্দিষ্ট স্পিন মাল্টিপ্লিসিটির জন্য যে স্টেটের এল ভ্যালুটা বড় তার এনার্জিটা ছোট। ডি স্টেট আর এ স্টেটের মধ্যে কার এনার্জিটা ছোট? ডি স্টেটের এনার্জি ছোট। ডি স্টেটের এনার্জি ছোট হবে, তাহলে ডি স্টেটের এল ভ্যালুটা বড়। তাহলে দেখো কিরকম ভাবে স্টেট গুলো রয়েছে, নিচে সব থেকে নিচের যে স্টেটটা সেটা হচ্ছে 3p, তারপরে যে স্টেটটা সেটা হচ্ছে 1d, আর তারপরে যে স্টেটটা সেটা হচ্ছে 1s। এবার এর পাশাপাশি আমরা যে ভ্যালুগুলোকে দেখি, যদি তোমার এই 3p স্টেটটার কথা কনসিডার করো, এই যে 3p, এই যে স্টেট এর এস ভ্যালুটা কত দেখতে পাচ্ছ? এস ভ্যালুটা 1, এল ভ্যালুটা কত? 1, পি স্টেট এল ভ্যালু 1, তাহলে জে এর পসিবল ভ্যালু কত? জে এর পসিবল ভ্যালুস গুলো কি হবে? 2, 1 আর 0। 2, 1 আর 0, তার মানে কি এই যে 3p, এই 3p এর মধ্যে কিন্তু তিনটে স্টেট রয়েছে, একটা হচ্ছে 3p2, একটা হচ্ছে 3p1, আর একটা হচ্ছে 3p0। তো এই 3p এদের এই যে 3p2, 3p1, 3p0 এদের মধ্যে এনার্জিটা কার কম হবে সব থেকে? আমরা কি ডিসকাস করে এলাম? আমরা ডিসকাস করে এলাম যে যদি আউটার মোস্ট সাবসেলটা লেস দ্যান হাফ ফিল্ড বা ইকুয়াল টু হাফ ফিল্ড হয়, তাহলে গিভেন স্টেটের জন্য যার যে ভ্যালুটা ছোট তার এনার্জিটা সব থেকে কম। এক্ষেত্রে যেমনটা পয়েন্ট আউট করলাম, এটা কি লেস দ্যান হাফ ফিল্ড? লেস দ্যান হাফ ফিল্ড, তাহলে যে ভ্যালুটা যার ছোট তার এনার্জিটা কম। তো দিস জাস্টিফাইজ দি গ্রাউন্ড স্টেট অ্যাজ 3p0। তাহলে গ্রাউন্ড স্টেটটা হচ্ছে 3p0 এর জন্য। পরের পরের স্টেটটা কি হবে তাহলে? তার পরের স্টেটটা হবে 3p1, আর তার পরের স্টেটটা হবে 3p2। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি বললাম? এইখানটায় তারপরে যে স্টেটটা এখানে রয়েছে 1d1, এর জন্য এস ভ্যালুটা কত? 0, এল ভ্যালুটা 2, কাজেই বুঝতে পারছো যে যে ভ্যালুটা একটাই সম্ভব সেটা হচ্ছে 2। সুতরাং এই স্টেটটা হচ্ছে 1d2। এটা আর আলাদা করে এ করার কিছু নেই, স্টাডি করার কিছু নেই। ঠিক একই রকম ভাবে উপরের স্টেটটা যেটা, সেই স্টেটটা হচ্ছে যে ভ্যালুটা 0, 1s0। তাহলে এইরকম ভাবে অ্যাকর্ডিং টু হুলস রুল আমরা গ্রাউন্ড স্টেট টাকে এইরকম ভাবে এ করতে পারি, বা গ্রাউন্ড স্টেট কনফিগারেশনে জিনিসটা কেমন, এই স্টেট গুলো কেমন ভাবে এ রয়েছে এনার্জি স্কেলে ওরিয়েন্টেড, সেটাকে আমরা দেখাতে পারি। বলো কোথাও ডাউট থাকলে। স্যার এখানে স্পিনের ভ্যালু প্লাস আপ মাইনাস আপ ধরবো না? কেন মাইনাস হাফ প্লাস হাফ ধরবে? স্পিনের ভ্যালু, স্পিনের ভ্যালু মাইনাস হাফ কবে থেকে ধরছো? না মানে হাফের মাল্টিপ্লিকেশন। এটা তো 2 ইলেকট্রন অ্যাটম না? এই যে দেখো না বাইরের সেলে কটা ইলেকট্রন রয়েছে, সাবসেলটাতে কটা ইলেকট্রন রয়েছে? দুটো। তো 2p2 মানে পি সাবসেলে কটা ইলেকট্রন রয়েছে? দুটো। তো তাহলে একটা স্পিন হচ্ছে হাফ আর একটা স্পিন হাফ। আমরা আগে দেখলাম না এলএস কাপলিং করে কত হয়? 1 আর 0। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে, ওটা ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, সেটা হতেই পারে, কিন্তু মানে ক্লিয়ার হয়েছে যে আর্গুমেন্টটা দিলাম সেটা পরিষ্কার হয়েছে সবার কাছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নেক্সট, যদি এটা বুঝে থাকো তাহলে বলো পরেরগুলো ইনফ্যাক্ট। আচ্ছা দেখো, আমি জেনারেলি ক্লাসে পড়ানোর সময় এগুলো স্টুডেন্টদের দিক থেকেই অ্যান্সার এক্সপেক্ট করি। সিলিকন, হ্যাঁ সিলিকনের জন্য দেখো দেখানো আছে, সিলিকনের জেড ইকুয়ালস টু 14। তার যে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন, তুমি যদি পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালটা কাজে লাগিয়ে করো, সেটা কত হবে? সেটা হচ্ছে 3p2। গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3p2। কেমন? এটাও খেয়াল করে দেখো, লেস দ্যান হাফ ফিল্ড, এটাও কিন্তু লেস দ্যান হাফ ফিল্ড। তো এর জন্য আমরা যদি অ্যালাউড টার্মস গুলো ক্যালকুলেট করি,
অ্যালাউড টার্মস গুলো ক্যালকুলেট করলে এইরকম পাওয়া যায় 1s3p আর 1d 1s3p 1d। তাহলে এখানেও দেখতে পাচ্ছ যে কার মাল্টিপ্লিসিটি বেশি, এই স্টেটটার মাল্টিপ্লিসিটি বেশি, তাহলে এর এনার্জিটা সব থেকে কম। তারপরে ডি আর এস এর মাল্টিপ্লিসিটি সমান, ডি স্টেটের এল ভ্যালু বড়, কাজেই তারপরে ডি স্টেট থাকবে আর সবার উপরে এ স্টেট থাকবে, সবার উপরে এ স্টেট থাকবে। ওকে, এখন তোমার এই যে থ্রি পি স্টেটের জন্য কি বললাম, যে ভ্যালু 0 1 2 হতে পারে। এবার যেহেতু এটা লেস দেন হাফ ফিল্ড, কাজে 3p0 এর এনার্জিটা সব থেকে কম, তারপরে 3p1, তারপরে 3p2। এইটা লেখাটাই বোধহয় ভুল হয়েছে, এটা 1d0 হবে না, না না ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে, এটা 2ই হবে, এটা 2, যে ভ্যালুটা তো 2ই, 1d2, 1d2 আর পরেরটা হচ্ছে 1s0। তারপর ফসফরাস, এখানে দেখো এটা দেখতে পাচ্ছ যে তোমার আউটার মোস্ট সাবশেলটা হাফ ফিল্ড, 6টা থাকার কথা 3টে আছে, আউটার মোস্ট সাবশেলটা হাফ, কি বললাম, এক্স্যাক্টলি হাফ ফিল্ড। তো পাউলিশ এক্সক্লুশন প্রিন্সিপাল কাজে লাগিয়ে যে অ্যালাউড টার্মস গুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে এইটা 2p 2d আর 4s। খুব ক্লিয়ার এখান থেকে, এই যে 4s এর স্পিন মাল্টিপ্লিসিটি সব থেকে বড়, তাহলে এটার এনার্জিটা কি সব থেকে ছোট হবে, এর এনার্জিটা সব থেকে ছোট। 2p 2d এদের দুজনেরই স্পিন মাল্টিপ্লিসিটি সমান, ডি এর এল ভ্যালু বড়, কাজেই তারপরে কি ডি স্টেট থাকবে, সুতরাং আগে এ স্টেট, তারপরে ডি স্টেট, তারপরে পি স্টেট। এবার এই এ স্টেটের ক্ষেত্রে দেখো স্পিন মাল্টিপ্লিসিটি 2s প্লাস 1 সমান কত, 4। 2s প্লাস 1 যদি 4 হয় তাহলে s সমান কত, s সমান 3/2, s সমান 3/2। এসটা যদি আবার 3/2 হয় তাহলে তোমার বলো, এসটা যদি 3/2 হয় তাহলে যে ভ্যালুটা কত হবে, যে ভ্যালুটা 3/2ই হবে, এস স্টেটের জন্য এল ভ্যালু তো 0, তাহলে এই ডাউন স্টেটটা তাহলে 4s 3/2, 4s 3/2। ডি স্টেটের এই যে D2 স্টেটটা দেখানো হয়েছে, 2d স্টেটটা দেখানো হয়েছে, এর এস ভ্যালুটা কত, এর এস ভ্যালুটা হচ্ছে হাফ, এর এস ভ্যালু হাফ, এল ভ্যালুটা কত 2, তাহলে এর যে ভ্যালু দুটো হতে পারে 3/2 আর 5/2। যেহেতু এটা হাফ ফিল্ড, তাহলে 2d 5/2 এর এনার্জিটা কম হবে, 2d 5/2 এর এনার্জিটা বেশি হবে। একইভাবে 2p যে দুটো আরো স্টেটকে দেখানো হয়েছে, 2p হাফ, 2p 3/2, 2p হাফ এর এনার্জি কম, 2p 3/2 এর এনার্জিটা বেশি। এবার পরেরটাতে চলে যাও, সালফারে চলে যাও। আমি এক্সাম্পল গুলো সেইভাবেই নিয়েছি যাতে করে তোমাদের এই রুট গুলো ভালো করে বোঝানো যায়। সালফারে চলে যাও, সালফারে খেয়াল করে দেখো যে তোমার আউটার মোস্ট সাবশেলটা মোর দ্যান হাফ ফিল্ড, আউটার মোস্ট সাবশেলটা মোর দ্যান হাফ ফিল্ড। পাউলিশ এক্সক্লুশন প্রিন্সিপাল কাজে লাগিয়ে অ্যালাউড টার্মস গুলো এইগুলো পাওয়া যায়। তাহলে স্পিন মাল্টিপ্লিসিটি কার বেশি, দেখতেই পাচ্ছ এর স্পিন মাল্টিপ্লিসিটি বেশি, সুতরাং গ্রাউন্ড স্টেট হবে এইটা, তারপরে 1d, তারপরে 1s। এবার এই যে 3p স্টেটটাকে বললাম, 3p স্টেটের করেসপন্ডিং যে ভ্যালুগুলো যদি দেখো 2 1 0 হবে, কিন্তু এই যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা তো মোর দ্যান হাফ ফিল্ড, কাজেই যে ভ্যালুটা যদি হায়ার হয় তার এনার্জিটা লোয়ার হবে, অর্থাৎ এক্ষেত্রে গ্রাউন্ড স্টেটটা কিন্তু 3p2, গ্রাউন্ড স্টেটটার ক্ষেত্রে 3p2, ওইটার ক্ষেত্রে 3p1 আর পরেরটা তারপরে হচ্ছে 3p0। এই এই আর কি। বলো কোনো প্রশ্ন থাকলে। এগুলো তোমাদের সিলেবাসে স্যার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার অ্যালাউড টার্মস গুলো কি করে বের করছে হ্যাঁ এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কোশ্চেনটা খুব কমন কোশ্চেন, এটা এক্সপেক্টেড। অ্যালাউড টার্মস গুলো কি করে বের করছি আমি দেখি, যদি সুযোগ থাকে তোমাদের, আমি তো জাস্ট একটা অ্যাটমিক ফিজিক্সটা বললাম, প্রথমে একটা আউটলাইন দিলাম, এর মধ্যে সিলেবাসে যেগুলো আছে বেশিরভাগটাই কভার করা হয়ে গেছে। এরপর আমরা অ্যাটমিক ফিজিক্সটা একদম সিলেবাসে যেমন ভাবে বলা আছে সেইভাবে স্টাডি করব। সেখানে এই জায়গাটা আরো একবার হয়তো ছোঁয়ার সুযোগ হবে। তখন আমি এটা বোঝাবো, চেষ্টা করব অন্তত একটা সিম্পল কেসের ক্ষেত্রে বা সিম্পলেস্ট কেসটার জন্য কিভাবে আসে সেইটা বোঝানো। পাউলিশ এক্সক্লুশন প্রিন্সিপালকে কাজে লাগিয়ে এই অ্যালাউড টার্মস গুলোকে বের করা যায়, পাউলিশ এক্সক্লুশন প্রিন্সিপাল কাজে লাগিয়ে এই অ্যালাউড টার্মস গুলোকে বের করা যায়। আমরা যে সিম্পল কনফিগারেশনটা, মানে ধরো তোমার এই এস শেলে যদি দুটো ইলেকট্রন থাকে, সে 1s2, হ্যাঁ 1s2 এস শেলে দুটো ইলেকট্রন থাকে তার জন্য বের করব। তারপরে যদি তোমাদের কাছ থেকে রেসপন্স পাই, তাহলে এইরকম একটা ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য কি হয় সেইটা বোঝাবো, অর্থাৎ এ স্টেটে একটা ইলেকট্রন আর পি স্টেটে একটা ইলেকট্রন, তার জন্য অ্যালাউড টার্মস কি হয় বোঝাবো। এরপরেও যদি তোমাদের কাছ থেকে আরো পজিটিভ রেসপন্স পাওয়া যায়
1s1p তো হয় না, ধরো এটা 2s2p, মানে এনটা হচ্ছে 2 আর কি, এনটা 2, এসে একটা ইলেকট্রন, এনটা 2, পিতে আর একটা ইলেকট্রন, এর জন্য বোঝাবো। তারপরেও যদি তোমাদের দিক থেকে পজিটিভ রেসপন্স পাই তাহলে এইটাতে যাব 2p2। অর্থাৎ এই যে সিলিকনের জন্য যেটা বলেছি, সিলিকনের জন্য গ্রাউন্ড অ্যালাউড টার্মস গুলো কিভাবে আসে সেইখান পর্যন্ত যাব। এইখান পর্যন্ত গেলেই মাথা খারাপ হয়ে যাবে, এইখান পর্যন্ত যাওয়ার সুযোগ হবে বলে মনে হয় না। আমার বইটা যাদের কাছে আছে সেখানে দেখবে এটা দেওয়া রয়েছে, বসে দেওয়া রয়েছে 2p2 এর জন্য অ্যালাউড টার্মস গুলো কিভাবে পাওয়া যায় বলা আছে, 2s1 এর জন্য অ্যালাউড টার্মস কিভাবে পাওয়া যায় সেটা বলা আছে, 1s2 তার জন্য অ্যালাউড টার্মস কিভাবে পাওয়া যায় বলা আছে, দেখতে পারো আর কি। আমি শেষের দিকে যখন আবার আরেকবার থরলি সিলেবাসটাকে কভার করব সেখানে যদি সুযোগ হয় বলবো আর কি। হ্যাঁ, আর আর কোনো কোয়েশ্চেন? আর আর কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, তাহলে পড়তে থাকো, একটু পড়ো, না পড়লে আসলে কিছু ফলো করতে পারবে না আর কি। পড়তে হবে, এটা অনেকটাই মোটামুটি পড়ানো হয়ে